নমস্কার, আমি বৈশাখী বলছি। আমি ভীষণ ভালো আছি। ঈশ্বরের কৃপায় তোমরাও নিশ্চয়ই ভালো আছো। আচ্ছা, তোমরা কে কে ভূতে বিশ্বাস করো আর কে কে ভূতে বিশ্বাস করো না সেটা আমাকে জানিও। আমি তোমাদের একটা সিঙ্গাপুরের চীনা মেয়ের কথা বলবো। শুনতে থাকো ভূতের ভয়ঙ্কর গল্প। গল্পটির নাম হচ্ছে পদধ্বনি। লিখেছেন সিলভার সেরি। সিঙ্গাপুরের একটি চীনা মেয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। বললাম বটে মেয়ে, তার সঙ্গে যখন আমার পরিচয় হয় তখন তার বয়স 30 বছর। কিন্তু সে দেখতে এতই ছোটোখাটো ছিল আর তার গায়ের চামড়া ছিল এতই মসৃণ যে তাকে খুবই অল্প বয়সী মেয়ে বলে মনে হতো। কী করে তার সঙ্গে আমার আলাপ পরিচয় হয়েছিল সেটা বড় কথা নয়। তার কুয়ান আন বেশ সম্পন্ন পরিবারের মেয়ে। তার মা ছিলেন সে সময়কার বিখ্যাত সুন্দরী ও কবি। কুয়ান আন দুটি বুড়ো চাকরকে নিয়ে তিনি তখন বাস করতেন শহরের টাংলিন অঞ্চলের ছায়াঘেরা শান্ত রাজপথের উপরের একটি সেকেলে মস্ত বড় কাঠের বাড়িতে। বাড়ির কাঠের কারুকার্যমণ্ডিত হলঘরটি বিশেষভাবে উল্লেখযোগ্য। সামনে ফটক দিয়ে ঢুকলেই হলঘরের একদিকে ছিল পারিবারিক উপাসনা দেবী, আর ছিল কাঠের প্যানেলের উপর চীনা ভাষায় সোনালি রঙের খোদিত নানা বাণী। উপাসনা বেদির দুপাশ দিয়ে দুটি ধাপ বা সিঁড়ি উঠে গেছে। কুয়ান আনের বসার ঘরটি ছিল দোতলার খোলা বারান্দায়, ঠিক বাগানের উপর। সেখানে যেতে আমরা সব সময় বাঁ হাতি সিঁড়িটাই ব্যবহার করতাম। মনে পড়ে একদিন আমি ডান হাতি সিঁড়িটা দিয়ে এগিয়ে যেতেই সে আমাকে শান্তভাবে বলেছিল যে ও সিঁড়িটা এখন আর তারা ব্যবহার করে না। সে সময় কথাটাকে কোনো রকম গুরুত্ব আমি দিইনি, কিন্তু পরবর্তীকালে কথাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল আমার কাছে। কুয়ান আনের মা মিসেস লির সঙ্গে আমার কখনো সখনো দেখা হতো। তিনি তার ঘরেই থাকতেন, নয়তো রান্নাঘরে বুড়ি আমার সঙ্গে কথাবার্তা বলতেন। তিনি খুব সুন্দরী ছিলেন, কথাও কম বলতেন। একদা সন্ধ্যায় বাদুড়ের ডানার ভর করে যখন গোধূলি নেমে আসে, কুয়ান আনের ঘরে বসে আমরা যে কী নিয়ে কথা বলছিলাম, সম্ভবত সাহিত্য নিয়েই হবে, কারণ তাতেই ছিল তার বেশি আগ্রহ। চারিদিক শান্ত, ঝিঝি পোকা ডাকছে, ফানজিবানি ফুলের গন্ধ ছড়াচ্ছে। আর তখনই আমি স্পষ্ট শুনতে পেলাম সিঁড়িতে একটা ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ হলো, যেন কেউ সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে। সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে, কিন্তু কে? চেয়ারে একটু পাশ ফিরলাম, ভাবলাম কুয়ান আনের মা বোধহয় আসছে, আমার সঙ্গে যোগ দিতে আসছে হয়তো। পায়ের শব্দ সিঁড়ির শেষ ধাপে পৌঁছে গেল। দরজাটা খোলার অপেক্ষায় রইলাম, কিন্তু সেরকম কিছু কিন্তু ঘটল না। তখন বুঝতে পারলাম যে সিঁড়িটা আমরা ব্যবহার করে থাকি তার পরিবর্তে পায়ের শব্দ হচ্ছে হলঘরের অন্যদিকে সিঁড়িতে। অথচ সেদিন থেকে বসার ঘরে ঢুকবার কিন্তু কোনো দরজা কিন্তু নেই। আমাকে বিস্মিত হতে দেখে কুয়ান আন বলল, ও আমার দাদা। তোমার দাদা? কিন্তু আমি তো জানতাম না, কখনো তার সঙ্গে দেখাও হয়নি। কিন্তু সে দাদাও আমার সঙ্গে যোগ দিল না। ও নিয়ে মাথা আমি ঘামাইনি। সে ওখানে আসবে না, কিন্তু তার সঙ্গে দেখা হলে আমি খুশি হতাম। কুয়ান ধীরে ধীরে মাথা নাড়তে লাগলো। সে ছিল খুবই চালাক, সঙ্গে চতুরও। তার জীবনটা ছিল বড়ই দুঃখের। বিয়েটা ছিল তার দুঃখের কারণ। তার কথায় অতীতকালের ব্যবহার শুনে সেই গ্রীষ্মের সন্ধ্যায় আমার শরীরটা শিউরে উঠেছিল। তার মৃত্যুর পরে তখন আমার বয়স ছিল মাত্র 12 বছর। প্রায় ওই সিঁড়িতে তার পায়ের শব্দ আমি শুনতাম। ভাবতাম সে বুঝি ঘরে ঢুকবে,
কিন্তু ঢুকতো না। তাকে সুখী করতে সাধ্যমতো সব কিছুই আমরা করেছি। কিন্তু কিছু লোক মৃত্যুর পরেও তাদের দুর্ভাগ্যকে বয়ে নিয়ে বেড়ায়। সে হাসল, চমকে উঠল না। গল্পটা খুব সাধারণ, দুঃখেরও বটে। গল্প বলার জন্য তৈরি হয়ে সে ভালোভাবে বসল। দাদা আমার চাইতে 8 বছরের বড় ছিল। আমি তাকে ভালোবাসতাম, তাকে নিয়ে গর্ব করতাম। কি জানো, সে খুবই ভালো ছাত্র ছিল, আইন পড়ছিল। আমাদের আশা ছিল সে একদিন বিখ্যাত সফল লোক হবে। স্কুল থেকে ফিরে সন্ধ্যায় এখানে বসে স্কুলের পড়া করতাম, আর সিঁড়িতে দাদার পায়ের শব্দের জন্য উৎকণ্ঠ হয়ে থাকতাম আমি। কখনো সে ঝড়ের মতো ঘরে ঢুকে বলে উঠবে, কেমন আছো গো ছোট বোনটি আমার? আজ রাতে সিনেমা দেখার কি হবে? মনে পড়ে একদল বন্ধু বান্ধব নিয়ে সে বাড়ি ফিরত, ওই লনে ব্যাডমিন্টন খেলতো, ঘন্টার পর ঘন্টা বসে গল্প করত। আমিও তাদের সঙ্গে থাকতাম। আমাকে নিয়ে বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে যেত। তারপর যখন সে তার গাড়ি হলো একটা, তখন প্রতি রবিবার আমাকে নিয়ে সাগর সৈকতে পিকনিক করতে যেত। তারপর সে প্রেমে পড়ল। সে কথা মাকে জানালাম না। কি জানি, মেয়েটি মোটেই তার যোগ্য ছিল না। সে জানতো তাদের বিয়ে করতে দেওয়া হবে না। কেবল আমাকেই সে সব কথা বলতো। মেয়েটির নাম ছিল মিংলি। একটা বার, মানে বার টাইপের যে হোটেলগুলো হয়, মানে বারই বলা যায়, সেই বারে সে কাজ করত, মদ পরিবেশন করত। কি করে তাদের বিয়ে হবে? শহরের দরিদ্র অঞ্চলে একটা ছোট্ট ঘর নিয়ে আরও 2টি মেয়ের সঙ্গে সে থাকত। দাদাই আমাকে বলেছে এসব কথা। মায়ের নিষ্ঠুর ব্যবহারে অতিষ্ঠ হয়ে মাত্র 14 বছর বয়সে মেয়েটি বাড়ি ছেড়ে চলে এসেছে। আমি ঠিক জানি না, তবে আমার ধারণা সে ধরনের জীবন চালাবার হয়তো অন্য কারণও ছিল। তাই ব্যাপারটা আমার কাছে খুব রোমান্টিক মনে হতো। আর সে সুন্দরীও ছিল। কোনো কোনো সন্ধ্যায় দাদা আমাকে সমুদ্রের তীরে নিয়ে যেত। সেখানে বেড়াতে বেড়াতে সেই মেয়েটি ও তার বান্ধবীদের সঙ্গে আমার দেখা হতো। সকলে একসঙ্গে বেড়াতাম। দাদা ও মেয়েটি হাত ধরাধরি করে হাঁটত, বেশি কথা বলতো না। আমরা কেমন ঈর্ষা হতো। দাদার অন্য হাতটা শক্ত করে চেপে ধরতাম। মনে হয় মার মনে সন্দেহ জেগেছিল। আমি ঠিক জানি না, মিংলির কথা মাকে না বললেও দাদার হাবভাবে মা বোধহয় কিছুটা বুঝতে পেরেছিল। 2-1বার দাদা মেয়েটির সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বেরিয়ে যেতেই মাও সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। তারপর একদিন ভয়ঙ্কর ধাক্কা খেলাম। ভোরে উঠে নিচে নামলাম। বাড়িটা তখন বন্ধ, গরম, অন্ধকার আর চুপচাপ। কাগজওয়ালা সকালবেলাকার খবরের কাগজটা কাঠের বড় দরজাটার নিচে দিয়ে ঢুকিয়ে রেখে গেছে। কাগজটা তুলে নিতেই আলো অন্ধকারে দেখলাম তার মুখখানা আমার দিকে তাকিয়ে আছে। তাড়াতাড়ি জানলার কাছে গিয়ে পাল্লা খুলে দিতেই শিরোনামটা চোখে পড়ল, বার গার্লের আত্মহত্যা, ব্যর্থ প্রেম, মেয়েটি মারা গেছে। নিজের ঘরে একাকী হাতের কবজিটা কেটে ফেলেছে সে। রক্তক্ষরণে মৃত্যু হয়েছে তার। বান্ধবীরাই তার একটা চিরকুট পেয়েছে। আমি ভালোবেসেছি আর সেও আমাকে ভালোবাসে, কিন্তু এ ভালোবাসা আশাহীন, দুঃখময়। কারণ আমাদের বিয়ে কখনোই হবে না। এভাবে বেঁচে থাকা যায় না। আমাকে দোষ দিও না, বিদায়। কাগজটা পড়তে পড়তে আমার সারা শরীর ঠকঠক ঠকঠক করে কাঁপতে লাগলো। দাদা যাতে দেখতে না পায় সেজন্য খবরের কাগজটা লুকিয়ে ফেলতে চাইলাম, কিন্তু সে তো জানতে পারবেই। তাই কাগজটাকে মেঝের উপর ফেলে রেখেই লুকিয়ে বিছানায় চলে গেলাম। তাদের দুজনের জন্য অনেক কাঁদলাম। সকাল পর্যন্ত অপেক্ষা করলাম। বাড়িটা চুপচাপ।
তারপর দাদা ও মার গলা শুনতে পেলাম। তারা চিৎকার করছে, কান্নার শব্দ। দু হাতে কান ঢেকে ছুটতে বাগানে গেলাম। দরজার ঘণ্টাটা বেজে উঠল। পরিচিত গলা শুনতে পেলাম, আমার কাকা। ছুটতে গেলাম। সদয় হাসি হেসে আস্তে আমাকে একপাশে সরিয়ে নিয়ে কাকা বলল, তোমার সঙ্গে পরে কথা বলবো সোনা, এখন তোমার মার সঙ্গে দেখা করতে যাচ্ছি। কাকা উপরে উঠে গেল। পরদিন পুলিশ এলো, একজন সিনিয়র পুলিশ অফিসার, সঙ্গে কাকা। হল ঘরে তারা মা ও দাদার সঙ্গে কথা বলল। সিঁড়ির রেলিংয়ে ঝুঁকে আমি তাদের কথাবার্তা শুনতে চেষ্টা করলাম, কিন্তু কিছুই কানে এলো না। পরে দাদা আমার পাশ দিয়েই উপরে উঠে গেল, অথচ আমাকে যেন দেখতেই পেল না। তার মুখটা সাদা হয়ে গেছে, চোখ দুটো জল জল করছে। জলে যেমন ছলছল হয়ে থাকে, চোখে জল ভরা থাকলে ঠিক সেরকম মনে পড়ে। তারপরেই দাদা হংকং চলে গেল। সেটা কয়েক সপ্তাহ পরের কথা। পড়াশোনা ছেড়ে দিয়ে সেখানে এক আত্মীয়র কাছে থেকে দাদা তার কাছ থেকে ব্যবসা শিখবে। তার সঙ্গে সকলেই বিমানবন্দরে গেলাম। আমি, মা, ঠাকুমা। বিমানের অপেক্ষায় বসে থেকে আমরা কেক খেলাম। দাদার মুখে কিন্তু কোনো কথা নেই, যেন সেই হাসি খুশি দাদাই নয়। যাবার সময় আমাকে বলল, ঠাকুমাকে দেখিস লক্ষ্মী, লক্ষ্মী বোনটি আমার, দেখব। আর মাকে? আমি বললাম। ও বলল, নিজেকে সামলাতে পারবে, সে নিজেকেই সামলে নিতে পারবে। সে কথা শুনে মা উদাস চোখে তার দিকে তাকালো। গাড়ি ফিরবার সময় ঠাকুমা বলল, তুমি সব কিছুতেই বড় বেশি নাক গলাও, গাছগাছরাকে নিজের মতো বাঁধতে দিতে হয়। মা বলল, আপনার আদরের গাছটাকে আগাছায় ছেয়ে ফেলুক, তাই কি আপনি চান? তখন এসব কথার অর্থ বুঝতে পারিনি, এখন বুঝি। কিন্তু দাদা অল্পদিন পরেই বাড়ি ফিরে এলো। হংকংয়ে অসুস্থ হয়ে পড়েছিল। বাড়ি ফিরল বেশ রুগ্ন ও কুঁজো হয়ে। ছোকরা চাকরটা তাকে ধরে ধরে সিঁড়ি দিয়ে তুলছে দেখে আমি কেঁদে ফেললাম। এরকম হাসি খুশি দাদা এরকম অসুস্থ হয়ে গেছে। এক পাশে বসে দাদার সাথে গল্প করতাম। অনেক সময় সে বিকারের ঘোরে থাকতো, কখনো এক দৃষ্টি সিলিংয়ের দিকে তাকিয়ে চুপচাপ শুয়ে থাকতো। জ্বলন্ত চোখ মেলে একদিন সে আমাকে বলল, সে আমার জীবনটা নষ্ট করেছে, সে আমাকে খুন করেছে। দেখো, যেন তোমাকেও খুন করতে পারে। দাদা কি বলছে? মাকে শুধলাম। মদের দোকানের যে মেয়েটা ওকে ফাঁদে ফেলেছিল তার কথাই ও বলছে। এই কথা বলে মা ঠোঁটে কুলু মেটে নিল। কিন্তু সে আমাকে খুন করবে কেমন করে? আমি প্রতিবাদ জানালাম। মা কোনো জবাব দিল না। মা ডাক্তার ডাকলো। প্রথমে ইউরোপিয়ান ডাক্তার, হাসপাতাল থেকে, হংকং থেকে, লন্ডন থেকে বিশেষজ্ঞরা এলো। তারপর চীনা ডাক্তার এলো, তার শরীরে ছোট্ট ছোট্ট পিন ফোটালো, বিশেষ ধরনের ওষুধ দিল। এমনকি একজন মালয় বোমকেও ডাকা হলো। লোকটা জাদু জানত। নারকেল মালার তেলের ভাসমান সলতে জ্বালিয়ে সে দাদার বিছানার চারধারে রেখে দিল। ঘরময় ঘুরতে ঘুরতে অদ্ভুত শব্দ করতে লাগলো। দেয়ালে সিলিংয়ে ছায়ার নাচতে লাগলো, কিন্তু কিছুই হলো না। শেষ পর্যন্ত সে বলল, মেয়েটির আত্মা কবর থেকে তোমার ছেলেকে ডাকছে। তোমার ছেলে সে ডাক ফেরাতে পারছে না, সে তার কাছেই যাবে। তারপর থেকে মা কখনো দাদার ঘরে যেত না। নিচের হলে বসে রুদ্ধ মনে দাদার মৃত্যুর অপেক্ষা করতে থাকতো। কয়েকদিন পরেই দাদা মারা গেল। মাকে একবার দেখতেও চাইল না। দাদার জন্য ঠাকুমা ও আমি অনেক চোখের জল ফেললাম। আমার শরীরের অবস্থা ভালো ছিল না, তবু ঠাকুমার পীড়াপিড়িতে তাকে নিয়ে অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিলাম। ধীরে ধীরে মৃত্যুর শোক কমে এলো বাড়িটায়। আর আমরা আগের মতো ফাঁকা লাগে আমার আগের মতো ফাঁকা লাগে না। কিন্তু প্রায় সন্ধ্যায় এখানে বসলে দাদার কথা মনে পড়ে। বাড়ি ফিরেই সে উপরে উঠে আসতো, আমার সঙ্গে কথা বলতো, হইচই করতো।
তারপর একদিন সন্ধ্যায় সিঁড়িতে তার পায়ের শব্দ শুনতে পেলাম। হালকা পায়ে অতি দ্রুত সে দরজার দিকে এগিয়ে আসছে। দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু সে ঘরে ঢুকলো না। সাহসে ভর করে এগিয়ে গিয়ে দরজাটা খুললাম। কেউ কোথাও নেই। মা ও ঠাকুমাকে কথাটা বলতে ছুটতে নেমে গেল তারা। তার মুখ চাওয়াচাই করতে লাগলো। কেন যে তারা মুখ চাওয়াচাই করছিল আমি কিন্তু কিছুই বুঝতে পারলাম না। ভালো কথা নয়, ঠাকুমা বলল। কোনো অনুষ্ঠানের কি আমরা বাকি রেখেছি? মা শুধালো। প্রতি সন্ধ্যায় পদধ্বনি শোনা যেতে লাগলো। টান টান ভয় ও প্রত্যাশা নিয়ে প্রতি সন্ধ্যায় আমি অপেক্ষা করে থাকি। বাড়ির বাইরে যেতে বা এ ঘর থেকে ও ঘরে যেতে পারি না। ঘরেই থাকতাম। আবার ভয়ও করতো। আমি জানতাম একদিন না একদিন সে ঘরে আসবেই। আমি চাইতাম সে আসুক, আবার ভয়ও পেতাম। ক্রমে আমার খাওয়া বন্ধ হলো, শুকিয়ে যেতে লাগলাম, ফ্যাকাশে ও চঞ্চল হয়ে উঠলাম। তারপর একদিন স্বপ্ন দেখলাম, দাদা যেন আমার বিছানার পাশে দাঁড়িয়ে বলছে, মিংলি আমার কাছেই আছে, আমরা এখনও পরস্পরকে ভালোবাসি, বিয়ে করতে চাই, মাকে এই বিয়ের ব্যবস্থা অবশ্যই করে দিতে হবে। মাকে বলো কোয়ান, মাকে বলো। ঘুম ভাঙতেই ছুটে গেলাম মার কাছে। কাঁপতে কাঁপতে তাকে সব কথা বললাম। মার মুখটা শক্ত হয়ে উঠল বটে, সেই জিতল, সব কিছু জিতে নিল। মা উঠে দাঁড়ালো। আমার ঘর থেকেই শুনতে পেলাম মা সারা রাত ঘরময় হেঁটে বেড়াচ্ছে। পরদিন কাকাকে ডাকা হলো। তিনজনে অনেক পরামর্শ হলো। কাকা বলল, দেখো বৌদি, তার আত্মার শান্তি চাও তো এটা করতেই হবে। এখন আমাদের সব অহংকার ও ঘৃণা ভুলে যেতে হবে। পরদিন মা কেন আমাকে সঙ্গে নিল জানি না। প্রাতরাশের পরে গাড়িটা আনা হলো। আমার শহরে একটা দরিদ্র অঞ্চলে পৌঁছে গেলাম। মার পিছন পিছন দোকানের উপরকার একটা অন্ধকার ঘরে গিয়ে উঠলাম। সেখানে একটি পুরুষ, একটি নারী আমাদের জন্য অপেক্ষা করছিল। পুরুষটি শীর্ণকায়, মাথায় চুল পাকা, নারীটি স্থূলকায়, কিন্তু মুখ লীলারেখায় বলিরেখায় ভর্তি। তাদের পরনে জরাজীর্ণ বসন, ঘরে আসবাবপত্র বলতে কিছুই ছিল না। তাই দেখে সেখানে যে স্থূলকায় নারীটি ছিল, মুখটি বলিরেখায় ভর্তি, তাদের পরনে জীর্ণ বসন, ঘরে আসবাবপত্র যাই ছিল একবারে জীর্ণ শীর্ণ। প্রার্থনা বেদির উপর মিংলির একখানা ফটো ঝোলানো রয়েছে। মা তাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলল। মাকে খুব রুদ্ধ মনে হলো। সব কিছু বুঝতে পারলাম না, কিন্তু এটা বুঝলাম যে এরাই দাদার প্রেমিকার মা বাবা, আর মা চেষ্টা করছে তাতে মৃত কন্যার সঙ্গে আমার মৃত দাদার বিয়ের ব্যবস্থা পাকা করতে। পুরুষটি বলল, ওরা যখন বেঁচে ছিল তখন তো আপনি এটা চাননি, তাহলে আজ তাদের বিয়ে দিতে চাইছেন। কিন্তু কেন বিয়ে দিতে চাইছেন সেটা তো বলুন। কারণ আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে গেছে। তোমার মেয়ে তাকে কবরেও শান্তিতে থাকতে দিচ্ছে না। সেই আমার ছেলেকে মেরেছে। না, তাকে মেরেছেন আপনি, ঠিক যেমন আপনি আমার মেয়েকে মেরেছিলেন। এসব দেখে শুনে আমি তো হতভম্ব। ভেবেছিলাম মা খুব রেগে যাবে, চেঁচামেচি করবে, বাড়ি থেকে বেরিয়ে যাবে। কিন্তু ঠোঁটে ঠোঁট চেপে মাথা নিচু করে মা চুপচাপ বসে রইল। তারপর ঘৃণা ভরা চোখ তুলে বুড়োর দিকে তাকালো। তারা এ বিয়ে দিতে চায়। আমিও তাতে রাজি হয়েছিলাম, কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই যথারীতি বিবাহের অনুষ্ঠানই করা হবে। সে তো হবেই, প্রথমা স্ত্রী। মা মাথা নাড়ল। কন্যা পণ দেবেন? মা আবার মাথা নাড়ল। একজন পুরোহিত ও ঘটক পাঠিয়ে দেব, তাদের তোমার মেয়ের কবরে নিয়ে যেও। বাড়ি ফিরবার পথে মা একটা কথাও বলল না। কয়দিন পরেই মিংলির সঙ্গে দাদার বিয়ে হয়ে গেল। পুরোহিত ও ঘটক ফুলে সাজানো বড় গাড়িতে করে মিংলির আত্মাকে নিয়ে আমাদের বাড়ি এলো। গাড়ির বনেটের সামনে একটা কোণে
পুতুল বাঁধা ছিল। পুরো ব্যাপারটাই মার না পছন্দ ছিল, না মন থেকে মানছিল। তবু যথারীতি বিধি মেনেই অনুষ্ঠান সম্পন্ন করার জন্য মা কাকাকে ছাড়া আরও অনেক বন্ধুবান্ধবকে আমন্ত্রণ করে আনেছিল। পুরোহিত ঘটক যখন বাড়িতে এলো তখন আমি হল ঘরেই ছিলাম। মা, ঠাকুমা ও কাকা বসলো এক দেওয়াল জুড়ে, আর অতিথিরা বসলো অন্য দেওয়ালে জুড়ে। বারবার দুই আত্মার মধ্যে পরিণয় অনুষ্ঠান সম্পন্ন হলো। মাঝখানে পারিবারিক প্রার্থনা বেদির সামনে। পরে অদৃশ্য দম্পতি যখন পূর্বপুরুষদের স্মৃতিফলক ও প্রার্থনা বেদির সামনে বসেছিল, পারিবারিক দেবতাদের সামনে প্রণাম নিবেদন করলো, তখন আমরা নীরবে তা দেখলাম। আত্মীয়রা মুখ তুলে দেখল অদৃশ্য কনেটি ও ঠাকুমাকে চা খেতে দিল। তারপর কাগজ ও ভৌতিক টাকায় তৈরি দামাদামি সব উপহার পোড়ানো হলো, যাতে অন্য জগতে গিয়ে দম্পতি সেটা ব্যবহার করতে পারে। অতিথিদের সামনে পরিবেশন করা হলো চমৎকার বৈবাহিক ভোজ। মা পাথরের মতন কঠিন মুখে বসে রইল, একটা কথাও মা বলল না। মদ পরিবেশনের পর অতিথিরা ক্রমে ভুলেই গেল যে তারা এসেছে ভূতের বিয়েতে। কাকা আগেই নিঃশব্দে চলে গিয়েছিল। নিঃশব্দে কাকা চলে গিয়েছিল, তার কারণটা সে তো কাকাই বলতে পারবে। তারপর থেকে আর কোনো স্বপ্ন দেখিনি, সিঁড়িতে কোনো পায়ের শব্দ শুনিনি। স্কুলে যেতে লাগলাম। শনিবার সকালে বন্ধুদের সঙ্গে শহরে গিয়ে আইসক্রিম খেতাম, পিকনিকে যেতাম, খেলাধুলো করতাম। একবার মা আমাকে নিয়ে হংকং গেল আত্মীয়দের সঙ্গে দেখা করতে। মাঝে মাঝে মা কোনো পাহাড়ে যেত ছুটি কাটাতে। ঠাকুমা মারা গেলে অবশ্য। শেষের দিকে সে প্রার্থনা বেদির পাশে তার চেয়ারে চুপচাপ বসে থাকত। একদিন মাকে বলল, অচিরেই আমি তোমার ছেলে ও তার স্ত্রীকে দেখতে পাবো, তাদের জন্য কোনো খবর পাঠাবে কি? মা কখনো দাদার কথা বলতো না। ঠোঁট শক্ত করে বলল, এ বিয়ে করে তাদের অমর্যাদা করা তার উচিত হয়নি। তাকে বলার আমার কিছুই নেই। ঠাকুমার অন্ত্যেষ্টি খুব বড় মাপের হয়েছিল। সিঙ্গাপুর ও মালয়ের প্রবীণ চীনাদের মধ্যে তার অনেক বন্ধু ছিল। অনেক দিন পর্যন্ত বাড়িটা লোকজনে ভর্তি ছিল। মা বলল, আমি মনে করি আমাদের একবার ইউরোপ ভ্রমণে যাওয়া উচিত। বিশ্ববিদ্যালয়ে ঢোকার আগে সে দেশটা তোমার দেখা উচিত। এইভাবে আমার 17 বছর বয়সে আমি ইউরোপ গেলাম। ইতালি, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, এমনকি স্পেনও ঘুরে বেড়ালাম। কোনো কোনো স্থানে মার বন্ধু বা আত্মীয়রাও ছিল, তারাই সব ঘুরিয়ে দেখালো। লন্ডনে আমার এক কাকা ছিল। কেন্টের একটা ছোট্ট গ্রামে ছিল তার এক কাকা ও কাকিমা। হ্রদ আছে, হ্রদ অঞ্চল। এডিনবারা ও স্ট্র্যাটফোর্ডে গেলাম। দিনগুলি চমৎকারভাবে কেটে গেল। তবু সিঙ্গাপুরে ফিরে বিমান থেকে নামতেই খুবই ভালো লাগলো। বিশ্ববিদ্যালয়ে ঢুকে আমি সাহিত্য পড়লাম, কারণ মার মতো আমারও সাহিত্যেই আগ্রহ। অনেক বছর ধরেই লেখালেখি করছি। প্রথম বর্ষ পরীক্ষার ঠিক আগে মনে হয় উদ্বেগবশত বড় বেশি পড়াশুনো করেছিলাম। স্নায়ু বিকারের ফলে আমার একটু জ্বর ভাবও হচ্ছিল। মা খুব চিন্তিত হয়ে পড়ল। আমার মনমরা বিষণ্ণ ভাবটা ক্রমেই বাড়তে লাগলো। কেন যে এরকম হলো বুঝতে পারলাম না। তারপর একদিন সন্ধ্যায় ঠিক এইখানে বসেছিলাম মন মেজাজ খারাপ করে, আর ঠিক তখনই আবার সেটা শুনতে পেলাম, সিঁড়িতে সেই পদধ্বনি। এবার আরও ভারী, আরও ধীর গতি। জানতাম দাদা এসেছে, আরও জানতাম এ ঘরে সে ঢুকবে না। দরজার কাছে এসে পদধ্বনি থেমে গেল। মাকে কিছুই বললাম না, অকারণে তার দুশ্চিন্তা বাড়তে চাইলাম না। একবার মনে হলো ভুল শুনেছি। যা শুনেছি সেটা আমার অসুস্থ মনের কল্পনা থেকে আমি এই কাল্পনিক চিন্তা করেছি। কিন্তু প্রতি সন্ধ্যায় সে পদধ্বনি আমি শুনতে পেতাম।
বুঝলাম আমার দাদাই ফিরে এসেছে। একদিন রাতে সে স্বপ্নে এসে দেখা দিল, দাঁড়ালো আমার বিছানার পায়ের কাছে। অন্য জগতে আমি বড় কষ্টে আছি, বউয়ের সঙ্গে ঝগড়া হচ্ছে, আমরা আলাদা হয়ে গেছি। তাকে বিয়ে করা আমার উচিত হয়নি, আর তার আমার পথ এক নয়। আমি বাড়িতে ফিরে যেতে চাই, মাকে বলো। মাকে বললাম, তার চোখে খুশির ঝিলিক দেখা দিল, একটু মৃদু হাসিও দেখা দিল। আমি জানতাম সে ভুল করেছে, অকারণে অর্থ ব্যয় হলো, তাও একটা গার্লের জন্য, একটা বার গার্লের জন্য। আমার কথাই ঠিক হলো। একটু থেমে বলল, তাকে তো এ বাড়ি থেকে ফেরাতে পারি না, সে বরং তার পুরনো ঘরটাতে থাকুক। কিন্তু সে তো এখন বড় হয়েছে, কাজেই ঘরটাকে বেশ কিছু অদল বদল করে দেওয়া দরকার। ছুতোর মিস্ত্রিকে ডাকা হলো, এখানকার দরজাকে তক্তা মেরে বন্ধ করে দেওয়া হলো। ফলে যে সিঁড়িটা দিয়ে এখানে এবং তার ঘরে যাওয়া যেত, সেটা দিয়ে এখন শুধু তার ঘরেই যাওয়া যায়। মা ও আমার আসা যাওয়ার জন্য অন্য একটা সিঁড়ি বানানো হলো। ছেলের অভ্যর্থনা উপলক্ষে আত্মীয় বন্ধুদের একটা মজলিসের ব্যবস্থা করা হলো। তার ঘরটা পরিষ্কার করা হলো, দরকার মতো সব জিনিসপত্র এখানে রাখা হলো। এইভাবেই আবার আমরা একত্রে বাস করছি। প্রতি রাতে আমি শুনতে পাই দাদা তার ঘরে ফিরে আসছে। কুয়ান আনের কথা বন্ধ হলো, অন্ধকার হয়ে এসেছে। ঝিঝি পোকার ডাক ছাপিয়ে একটা টিকটিকি ডেকে হলো, টিক 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 টিক। কুয়ান উঠে গিয়ে আলোটা জ্বালিয়ে দিল। হলুদ আলোয় ঘরটা ভরে গেল, আর সেই সঙ্গে মিলিয়ে গেল তার গল্পের রহস্যময়তা। তার শান্ত মুখের উপর আলো পড়ে ঝিক 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 করছে। আমার দিকে তাকিয়ে সে মৃদু হেসে বলল, প্রিয়জনের মৃত্যুর উপরে একটা প্রাচীন কবিতা আছে। রেশমি আস্তিনের কোনো খসখস শব্দ নেই, নেই মেঝের উপরে কোনো পদধ্বনি। সেদিক থেকে আমার ভাগ্য ভালো, প্রতি রাতে আমি দাদার ফিরে আসার পায়ের শব্দ শুনতে পাই। চৌকাঠে ভেজা পাতা লেগে থাকে। স্বীকার করতে বাধা নেই, দাদার প্রেতাত্মা সম্পর্কে যে যাই বলুক, বাকি সময়টা আমার খুব অস্থির কাটল। দোতলার ঘরটা ছেড়ে নিচের হল ঘরের স্বাভাবিক বাতাসে নিঃশ্বাস নিতে পেরে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। সাদা কুর্তা ও কালো ট্রাউজার পরে বুড়ি কাঠের মেঝেতে চপ্পলের শব্দ করতে করতে যে ধীরে ধীরে ঘরে ঢুকলো, আমার দিকে তাকিয়ে সোনা বাঁধানো দাঁত বের করে হাসলো। এমনকি এখন বাইরে যাবেন তুয়ান বলে সামনের দরজাটা খুলে দিয়ে ফটকের আলো জ্বেলে দিল। বাগানের তাজা বাতাসে আর দূরের বড় রাস্তার যানবাহনের শব্দ ঘরটাকে ভরে দিল। কুয়ান কিন্তু সম্পূর্ণ স্বাভাবিক। আমার আগ্রহের কথা জানে বলেই দেওয়ালের চীনা ভাষার সোনালি লেখাগুলোর দিকে আমার দৃষ্টি আকর্ষণ করলো। এগুলোর কথা তোমাকে কখনো বলেছি মনে হয় না। এতে আমাদের পরিবারের কাম্য সব রকম শুভেচ্ছার উল্লেখ রয়েছে, যেমন স্বাস্থ্য, প্রাচুর্য, আনন্দ, দীর্ঘায়ু, সহিষ্ণুতা, আত্মার শান্তি, বংশবৃদ্ধি। জানতে চাইলাম, এগুলো তো শুভেচ্ছাই, কি তোমাদের পরিবারের ফলবর্তী হয়েছে? সে জবাব দিল না। মনে হলো আমার প্রশ্নটা সে শুনতেই পায়নি। তার মুখখানি তখনও প্রশান্তিতে ভরা, হাসিটা গম্ভীর, মাথাটা ঈষৎ হেলানো, একটা হাত প্রত্যাশার উপরে তোলা। অপর সিঁড়িটার দিকে তাকিয়ে সে কান পেতে আছে দাদার পদধ্বনি শোনার আশায়। সে কি তার দাদার পদধ্বনি শুনতে পাবে? নিশ্চয়ই পাবে, তার দাদা যখন প্রতি রাতে আসে। আমার এই ছোটো গল্পগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এখন তোমাদের যে গল্পটা বলবো সেটা হলো মধ্যরাতের রহস্যময়ী নারী, ওয়াশিংটন আরভিং লেখা। সেটা ছিল এক ঝড়ের রাত। ফরাসি বিপ্লবের আগুন শিখা জ্বলে উঠেছিল চারপাশে। প্রতিবাদী কণ্ঠস্বর ক্রমেই মুখর হচ্ছে। এই পটভূমিতে আমার জার্মান দেশীয় এক যুবকের কথা বলবো। রাত গভীর থেকে গভীরতর হয়েছে। প্যারিস শহরের পুরনো অংশে সে এখন হেঁটে চলেছে। আলোকশিখা ক্রমশই নিঃপ্রভ হয়ে আসছে। আকাশের এখানে সেখানে সর্বনাশা বজ্রপাতের সংকেত।
সংকীর্ণ গলিপথে তা প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছে। কিন্তু সব থেকে আগে এই জার্মান যুবক সম্পর্কে কিছু কথা আপনাদের বলা দরকার, কারণ সে হলো এই গল্পের এক হতভাগ্য নায়ক। তার নাম গটফ্রেডেরিক উলফগ্যাং। অভিজাত পরিবারের জন্ম হয়েছিল তার। বেশ কিছুদিন সে গোটিনজেন শহরে পড়াশোনা করেছিল। একদিকে কল্পনাবিলাসী, অন্যদিকে আশাপ্রদ, দুই বিপরীতমুখী সত্তার প্রতিফলন ঘটে গেল তার মনের দর্পণে। কিছুদিন বন্য জাগ্রতার এখানে সেখানে ঘুরে বেড়ালো, উদাসীনভাবে ভবিষ্যৎ সম্পর্কে সেইভাবে চিন্তাভাবনা করল না সে। অবশ্য জার্মান দেশের অনেক ছাত্রই এ রোগে ভুগে থাকে। একাকিত্বের জীবন দর্শন, তীব্র দহন এবং নিঃস্বতার জ্বালা তার শরীর ও মনকে করল নিঃস্ব, রিক্ত, ক্লান্ত। স্বাস্থ্য ভেঙে পড়ল, কল্পনা হলো বিষাদগ্রস্ত। মাঝে মধ্যেই সে আধ্যাত্মিক জগৎ সম্পর্কে স্বজগৎকল্পিত চিন্তাধারার মগ্ন থাকত। চারপাশে নিজস্ব জগৎ সৃষ্টি করেছিল সোডেনবার্গের মতো। তারপর সে জীবন সম্পর্কে একটা ধারণা পোষণ করল। এই ধারণার অন্তরালে কোনো বিশেষ কারণ নিহিত আছে তা আমার জানা নেই। সে ভাবল জীবনের সর্বত্র বোধহয় একটা অতিপ্রাকৃতিক ঘটনার বিচ্ছুরণ ঘটে যায়। শুধু তাই নয়, এমন কিছু অতিদৈবিক শক্তির আবির্ভাব ঘটে যা মানুষকে সব সময় নিয়ন্ত্রিত করে। ধীরে ধীরে তার মন আচ্ছন্ন হলো এই চিন্তাধারায়। আরও বেশি ক্লান্ত হয়ে উঠল সে, আরও বিরক্ত এবং জীবনযাত্রার প্রতি তীব্র অনীহা। এবার সে কী করবে? পুরনো শহরের সে যে অঞ্চলে হেঁটে চলে, আলোকশিখা ক্রমশই নিঃপ্রভ হয়ে আসে। আকাশের এখানে সেখানে সর্বনাশা বজ্রপাতের সংকেত। সংকীর্ণ গলিপথে তা প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে। কিন্তু সব থেকে আগে এই জার্মান যুবক সম্পর্কে কিছু কথা বলে রাখা দরকার, কারণ সেই হলো এই গল্পের এক হতভাগ্য নায়ক। তার নাম গটফ্রেডেরিক উলফগ্যাং। কিছুদিন বন্য জাগ্রতার এখানে সেখানে ঘুরে বেড়ালো, উদ্দেশ্যহীনভাবে। ভবিষ্যৎ সম্পর্কে সেইভাবে চিন্তাভাবনা সে কোনোদিনই করে না। অবশ্য জার্মান দেশের অনেক ছাত্রই এই রোগে ভুগতে থাকে। কিন্তু একাকিত্ব, জীবন দর্শন, তীব্র দহন এবং নিঃসঙ্গতার জ্বালা তার শরীর ও মনকে করল নিঃস্ব, রিক্ত, ক্লান্ত। স্বাস্থ্য ভেঙে পড়ল, কল্পনা হলো বিষাদগ্রস্ত। মাঝে মাঝেই সে আধ্যাত্মিক জগৎ সম্পর্কে স্বজগৎকল্পিত চিন্তাধারার মগ্ন থাকত। চারপাশে নিজস্ব জগৎ সৃষ্টি করেছিল সোডেনবার্গের মতো। তারপর সে জীবন সম্পর্কে একটা ধারণা পোষণ করল। এই ধারণার অন্তরালে কোনো বিশেষ কারণ নিহিত আছে তা আমার জানা নেই। সে ভাবল জীবনের সর্বত্র বোধহয় একটা অতিপ্রকৃত ঘটনার বিচ্ছুরণ ঘটে যায়। শুধু তাই নয়, এমন কিছু আধিদৈবিক শক্তির আবির্ভাব ঘটে যা মানুষকে সব সময় নিয়ন্ত্রণ করে। ধীরে ধীরে তার মন আচ্ছন্ন হলো এই চিন্তাধারায়। আরও বেশি ক্লান্ত হয়ে উঠল সে, আরও বিরক্ত, জীবনযাত্রার প্রতি তীব্র অনীহা। এবার সে কী করবে? এবার তার কী বা করা উচিত? সে এটা ভাবতে থাকলো, এবার আমার কী করা উচিত? কিন্তু সে এখন করবেটাই বা কী? বন্ধুরা তার জন্য প্রার্থনা করলো। শেষ পর্যন্ত সবাই মিলে বলল স্থান পরিবর্তন করলে তার এই মনোভাবের পরিবর্তন হতে পারে। তাই সে চলে এলো প্যারিস নগরীতে বাকি পড়াশোনা শেষ করবে বলে। তার প্যারিস থেকে আমরা যৌবনের তীর্থক্ষেত্র বলতে পারি। গটফ্রেডেরিক উলফগ্যাং যখন প্যারিসে আসে তখন প্যারিসের চারদিকে বিদ্রোহ শুরু হয়েছে। প্রথম দিকে এই বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল এক পৈশাচিক উন্মাদনা। পরবর্তীকালে ধীরে ধীরে তা কমে এসেছে। প্যারিসে পা দেবার সঙ্গে সঙ্গে আমাদের নায়কটি সেখানকার রাজনৈতিক এবং দার্শনিক মতবাদের দ্বারা আকৃষ্ট হলো। কিন্তু এই রক্তপাতকে সে মনে প্রাণে ঘৃণা করত।
তাই রক্তাক্ত বিপ্লবের জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে সে আপ্রাণ চেষ্টা করল। প্যারিসে এসে কিন্তু তার স্বাস্থ্য বা মনের খুব একটা উন্নতি হলো না। সে থাকতো ছাত্রদের কোয়ার্টার পেস ল্যাটিনে। সেখানকার একটা অ্যাপার্টমেন্টে সম্পূর্ণ একা, বহির্জগৎ থেকে বিচ্ছিন্ন অবস্থায়। মাঝে মধ্যে সে সংকীর্ণ গলিপথে হাঁটতে হাঁটতে দুপাশের বাড়িগুলোর দিকে তাকাতে তাকাতে ভবিষ্যৎ সম্পর্কে নিজস্ব অনুমানগুলো ভাবত। আবার কখনো সে প্যারিসের বিখ্যাত গ্রন্থকারে গিয়ে বইয়ের জগতে মুখ ডুবিয়ে বসে থাকত। সেসব লেখকরা পৃথিবী ছেড়ে চলে গেছেন। তাদের রচনা পড়তে সে খুব ভালোবাসত। শুধু তাই নয়, সে পড়ত সেই সব লেখা আপাতত যার কোনো মূল্য নেই, যার ধূলিধূসরিত শয্যা পেতেছে। এইভাবে সে অস্বাস্থ্যকর বইয়ের খিদে আরও বাড়িয়ে তুলল। সংক্ষেপে বলা যায়, এইভাবেই সে সাহিত্য জগতের এক অবিচ্ছেদ্য আগন্তুক হয়ে উঠেছিল। ক্ষয়প্রাপ্ত সাহিত্য চর্চা হয়ে উঠেছিল এক এবং অদ্বিতীয়। উলফগ্যাং তার এই নিঃসঙ্গ জীবনের মধ্যেও চারিত্রিক বৈশিষ্ট্য ও শুদ্ধতা বজায় রেখেছিল। আসলে সে কল্পনার জগতে বাস করত, বা বাস করতে ভালোবাসত। এই বাস্তব পৃথিবীর সঙ্গে কোনো সংযোগ তার কিন্তু ছিল না। সে ছিল খুব লাজুক প্রকৃতির। চট করে কারোর সাথে মিশতে সে পারত না। কখনো কোনো বন্ধু মহলে তাকে দেখা যায়নি। তবে সে নারীর সৌন্দর্যের এক কামদিনীর উপাসনাক ছিল। মাঝে মধ্যেই সে তার একাকিত্বে নিজস্ব যন্ত্রণাদগ্ধ দ্বিপ্রহরে বিভিন্ন নারীর মুখাবরণ কল্পনা করত। তার কল্পনার পক্ষীরাজ ঘোড়া দিক দিগন্তে কোথায় ছুটে যেত কে জানে। এইভাবেই সে বোধ হয় তার নিজস্ব জগতের মধ্যে একটি আলোকিত উদ্যানের সন্ধান করেছিল, যেখানে শুধু সুন্দরী রমণীদের মুখের ছবি শোভা পাচ্ছে। সুন্দর রমণীদের মুখের ছবি, হ্যাঁ ঠিক তাই। দিন এগিয়ে চলে, উত্তেজনা বাড়তে থাকে, উন্মাদনা তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। স্বপ্ন দেখার জগৎটা সমস্ত দিগন্ত বিস্তৃত হচ্ছে। সে একটা মুখচ্ছবি দেখতে পেল। আহা, এমন স্বর্গীয় সৌন্দর্য সত্যিই তো সম্ভব। বারবার চোখ বন্ধ করলেও সে একই মুখ দেখতে পায়। তখন সে একেবারে উন্মাদগ্রস্ত হয়ে উঠল। আসলে এই ছলনাময়ী নারীর মুখটা সমগ্র দিনের চিন্তাধারাকে আচ্ছন্ন করেছে, রাতের স্বপ্নকে। ছলনাময়ী নারীর মুখটা সে বারবার মনে করত। সংক্ষেপে বলা যায় যে সব সময় স্বপ্ন মুহূর্তের মধ্যে দিয়ে হাঁটতে সে ভালোবাসত। কোনো কাজে তার মন বসে না। একক যন্ত্রণাদগ্ধ প্রহর কাটাতে শুধু এই কল্পিত মুখটির দিকে তাকিয়ে। হয়তো এটাই উন্মাদ অবস্থার পূর্ব লক্ষণ বা পূর্ব মুহূর্ত। এটাই হলো গডফ্রেডের উলফ গ্যাংয়ের মানসিক এবং চারিত্রিক বৈশিষ্ট্যের কাহিনী। ঠিক এই সময় তার সঙ্গে আমার দেখা হয়েছিল, মুখোমুখি নয়, কালো কালির আমন্ত্রণে। সেই বৃষ্টিমুখর ঝোড়ো রাতে সে বাড়ি ফিরছিল। মারাইসের পুরনো সংকীর্ণ গলিপথ দিয়ে সে যাচ্ছিল। মারাইস হল প্যারিস নগরীর সব থেকে প্রাচীন অংশ, যে অংশ এখনও আভিজাত্যের এবং পরস্পরের বজায় রাখার আপ্রাণ চেষ্টা করে। মাঝে মধ্যেই বজ্রপাতের হুঙ্কার রাতে নিস্তব্ধতাকে খান খান করে ভেঙে দিয়েছে। মারাইস হল প্যারিস নগরীর সব থেকে প্রাচীন অংশ, যে অংশ এখন আভিজাত্যের এবং পরস্পরকে বজায় রাখার আপ্রাণ চেষ্টা করে। মাঝে মধ্যেই বজ্রপাতের হুঙ্কার রাতের নিস্তব্ধতাকে খান খান করে ভেঙে দিচ্ছিল। সে এসে দাঁড়ালো গ্রিভে। এই জায়গাটাতে সব সময় হাসি দেওয়ার মতো জঘন্য কাজটি করা হয়। সেখান দিয়ে হাঁটতে হাঁটতে উলফ গ্যাংয়ের
মনে কীরকম যেন একটা বাতাবরণের সৃষ্টি হলো। সে সুপ্রাচীন হোটেল ডেভিলের দিকে তাকিয়ে থাকলো। তার সামনে ধু ধু বিস্তীর্ণ শূন্যতা, শূন্যতা, শুধুই শূন্যতা। এ চতুষ্কোণ অঞ্চলটি পার হবার সময় হঠাৎ তাকে এক প্রকাণ্ড ভয় এসে গ্রাস করল। সে দেখতে পেল একটি গিলোটিন যন্ত্রের সামনে সে দাঁড়িয়ে আছে। এই যন্ত্রটি আতঙ্ক এবং অভিশাপের প্রতীক। এই যন্ত্রটির মাধ্যমে কত মানুষের জীবনদীপ নিভে গেছে। সর্বত্র লেগে আছে রক্তের দাগ। তার সমস্ত চিন্তাধারা আচ্ছন্ন হয়ে গেল। সে অবাক চোখে তাকালো সেই ভয়ঙ্কর যন্ত্রটির দিকে। তার কেবল মনে হলো এই যন্ত্রটি বুঝি তার নতুন শিকারের সন্ধানে মগ্ন। এখন সে কি করবে? তার হৃদয় স্পন্দন হয়েছে দ্রুততর, সমস্ত শরীরে জেগেছে শিহরণ। সে ভবিষ্যতের ভয়ঙ্কর মুহূর্তগুলো কথা চিন্তা করতে লাগলো। এবার কি তাকে ছুটতে হবে? এ জঘন্য নরকের অন্ধকারে সে দাঁড়িয়ে থাকতে পারবে না। মাঝে মধ্যে বিদ্যুৎ চমকের আলো ঝলসে উঠছে। এ কি? কাকে দেখতে পেল চোখের সামনে? এক নরমূর্তি, সম্পূর্ণ কালো পোশাকে ঢাকা। সেই মূর্তিটি কোথাও বসে আছে একটি বেদির সোপানে। সে কি দেখছে? সামান্য ঝুঁকে বসে আছে, নাকি আছে সামান্য সামনের দিকে ঝুঁকে, নাকি পিছনের দিকে? সে কোলের মধ্যে তার মুখ লুকিয়েছে, অথচ তার কেশরাশি পরিষ্কার দেখা যাচ্ছে। বৃষ্টি স্নাতা এই মহিলা মধ্যরাতে তাকে কী বার্তা শোনাবে? উল্ফ গ্যাং ভাবল এখানে সে এক মুহূর্ত আর থাকবে না। পর মুহূর্তে তার মনের মধ্যে অন্যতর এক ভাবনার অনুক্ষরণ হলো। সে ভাবল সেই স্বপ্নে দেখা নারী বোধ হয় এই সোপানে উপবিষ্টা। তার সহচর্য পেলে তিনি আবার রুক্ষ ক্লান্ত জীবনের অবসান ঘটাতে পারবে। এই মেয়েটিকে আমি কি রাতের স্বপ্নে এবং দিনে প্রলাপের মধ্যে দেখে থাকি? এখন আর কিছুই ভাবতে পারছে না সে। তার মনে বিভিন্ন ভাবনার হাত ধরাধরি করে হেঁটে যাচ্ছে। সে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেল। এখন সে কি করবে? এখন সে কি সত্যি সত্যি এই মেয়েটির সঙ্গে কথা বলবে? সাহস সঞ্চার করার চেষ্টা করলো সে। মনে হলো সময় অন্তকালের দিকে বয়ে চলেছে। এক পা করে সামনের দিকে এগিয়ে গেল আমাদের হতভাগ্য নায়কটি। ধীরে ধীরে পৌঁছে গেল সেই কালো পোশাক পরিহিতা রহস্যময়ী নারীর দিকে। এবার রমণী বোধ হয় তাকে আমন্ত্রণ জানাচ্ছে। সে মাথাটা একটু তুলল, তাকালো ছেলেটির দিকে। তার দুটি চোখের তারার এক আশ্চর্য বর্ণতা ঠিকরে বেরোচ্ছে। ছেলেটি এবার অবাক হলো। এই তো বজ্রপাতের আলোকশিকায় উদ্ভাসিত মুখখানি। একেই তো আমি দেখেছি আমার স্বপ্নের মধ্যে। হ্যাঁ, সেই বিষণ্ণতার ছাপ, সেই একাকিত্বের ছাপ, অথচ কি এক স্বর্গীয় সৌন্দর্য মাখা। উল্ফ গ্যাংয়ের সমস্ত সত্তার তখন এক হিংস্র উন্মাদ এবং পরস্পর বিরোধী আবেগের সঞ্চারণ। উল্ফ গ্যাং আবার মেয়েটির দিকে তাকালো। এখন উল্ফ গ্যাং কি কিছু বলবে, কিন্তু কিভাবে নীরবতা প্রহর সে ভাঙবে? মেয়েটি ইঙ্গিত করা দৃষ্টিতে তাকালো এই ভয়ঙ্কর গিলোটিনের দিকে। তারপর সে নিজেকে ভাসিয়ে দিল তার বেদনাক্লিত কণ্ঠস্বরে পৃথিবীতে। আমার কোনো বন্ধু নেই। উল্ফ গ্যাং বলল, কিন্তু তোমার তো একা থাকার জায়গা আছে। একটা থাকার জায়গা তো তোমার নিশ্চয়ই থাকবে। ঈষৎ হেসে মেয়েটি বলল, হ্যাঁ আছে, কবরের অন্ধকারে। এই কটি শব্দ জার্মান দেশীয় যুবকের হৃদয় গলিয়ে দিল। উন্মাদের মতো ছেলেটি বলতে থাকে, যদি আমাকে তুমি তোমার বন্ধু হিসাবে গ্রহণ করো তাহলে কতই না ভালো হবে। দোহাই তোমার, আমাকে তুমি ভুলে যেও না। আমি একজন বন্ধুর জন্য দারুণ উদ্গ্রীব। প্যারিস শহরে আমার যে কোনো বন্ধু নেই, কোনো সহচর নেই।
এই বিদেশে আমি এক্কেবারে একা গো, আমি এক্কেবারে একা। তবে আমি কি তোমার সাহায্য করব বলো? আমি কি তোমার বন্ধু হতে পারি? এসো, অনেক কথা জমে আছে, আমার বুকের মধ্যে জমে আছে। তোমার কাছে সব কথা খুলে আমি ভারমুক্ত হব। গড় গড় করে অনেক কথাই বলে গেল উন্মাদ উল্ফ গ্যাং। ভাবতে পারল না এমন সাহস সঞ্চার করেছে কীভাবে। উল্ফের কথার মধ্যে বিদেশি টান দেখে বোঝা গেল যে প্যারিসের সেই নাছোড় যুবকদের মতো নয়, যারা মেয়ে দেখলেই লোভী কুকুরের মতো ছুটে আসে। মেয়েটি কি তার ব্যবহারে খুশি হয়েছে কি ঠিক বুঝতে পারছে না। মেয়েটি এখন কি করবে? সে কি তার আমন্ত্রণে সাড়া দেবে, নাকি সেই বিদেশি যুবকটির উদ্দেশ্য করবে? ধীরে ধীরে ছেলেটি তার সামনের দিকে এগিয়ে আসে। এই তো, এখানেই তো সেই কুখ্যাত, এখানেই সে তো আছে চতুর্থ হেনরি স্ট্যাচু, যা কয়দিন আগে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আবার বজ্রপাতের শব্দ। বৃষ্টি এবার জোরে পড়তে শুরু করলো। সমস্ত প্যারিস এখন শান্ত, কিন্তু একটু আগে যেখানে ছিল মানুষের উদগ্র রাগের বিস্ফোরণ, পরবর্তীকালের অগ্নুপাতের জন্য মানুষ এখন প্রস্তুত হচ্ছে। এখন কি করবে সে, এই সদ্য আপাতিত যুবক যুবতী? ছেলেটি কি পেপ ল্যাটিনের সেই সংশ্লিষ্ট গলিপথে ফিরে যাবে, হেঁটে বেড়াবে সব রকমের ধূলি ধূসারিত দেওয়ালগুলির পাশ দিয়ে, নাকি সে পুরনো সংকীর্ণ স্যাঁতসিঁতে হোটেলে সে আশ্রয় পেয়েছে সেখানেই চলে যাবে? না তার দুঃখ আরও পরিপূর্ণ হচ্ছে। উল্ফ গ্যাং বুঝতে পারছে না এখানে তার থাকাটা উচিত হবে কি হবে না, কিন্তু এবার সে তাকে কিছু তো একটা করতেই হবে। কিভাবে সে মনের ভাব ভাষার মধ্যে প্রকাশ করবে? এরপর আমরা একটি অদ্ভুত দৃশ্যের অবতারণা দেখতে পেলাম। সামনে হাঁটছে ছেলেটি, আর তাকে অনুসরণ করছে রহস্যময়ী এই নারী। দেখতে দেখতে ছেলেটি তার অ্যাপার্টমেন্টে পৌঁছে গেল। এই প্রথম সে তার বাসস্থানে অগোছালো বিশৃঙ্খলা অবস্থা থেকে লজ্জা পেল। এত উদাসীনতা জমে আছে প্রতিটি কোণে কোণে। তার একটি মাত্র থাকার ঘর, একটা পুরনো দিনের সেলুন, হারানো সভ্যতার চিহ্ন মাত্র। এই জায়গায় মেয়েটিকে আনা বোধ হয় ঠিক হয়নি। আসলে লাক্সেমবার্গে প্যালেসের মধ্যস্থিত এই জায়গাটা আভিজাত্য আছে সন্দেহ নেই, কিন্তু নেই কোনো অত্যাধুনিক দিকচিহ্ন। একসময় এই স্থানে অভিজাত শ্রেণীর মানুষ বসবাস করত। ঘরের কোণে কোণে অসংখ্য বই ও কাগজপত্রের ছড়াছড়ি। তারই মধ্যে একজন ছাত্রের উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। একক খাটটি একপাশে দাঁড়িয়ে আছে, আলো জ্বেলে দেওয়া হলো। এবার উল্ফ গ্যাং সদ্য পরিচিত এই মেয়েটিকে ভালোভাবে দেখার সুযোগ পেল। হ্যাঁ, স্বপ্নে সে যেমনটি দেখে থাকে এ তার থেকে বেশি সুন্দরী, কিন্তু সমস্ত মুখমণ্ডলে এমন নির্লিপ্ততার ছায়া কেন? সে কি কোনো কারণে বিষণ্ণ? ঠিক বুঝতে পারছে না। তার কালো কুচকুচে চুল একটু আগে বৃষ্টিতে ভিজেছে, চোখ দুটো বড় এবং উজ্জ্বল। মনে হয় সে বোধহয় বন্যতার মধ্যে থাকতে ভালোবাসে, তার কারণ পোশাকের সাথে তার শারীরিক অবয়বের মিল হয়ে গেছে। মনে হচ্ছে তারা একে অন্যের পরিপূরক হয়ে উঠেছে। সব মিলিয়ে সে সত্যি রহস্যের এক চলমান নিদর্শন। যদিও তার পোশাকের মধ্যে পরিপাট্যের অভাব আছে, কিন্তু মনে হচ্ছে এটি বুঝি তার আলগা সৌন্দর্যের পরিচায়ক। একটি মাত্র গয়না সে পরেছে তার গলদেশে, একটি কালো ব্যান্ড, সেখানে হীরের দুটির সৌন্দর্য চোখে পড়ছে। এতক্ষণ তাৎক্ষণিক উন্মাদনার ভার ছিল যুবকটির মন। এবার সে বাস্তব পৃথিবীতে ফিরে এলো। সে কিভাবে এই অসহায়কে সাহায্য করবে, কাঙ্ক্ষিত নিরাপত্তা দেবে? সে ভাবল এই ছোট্ট ঘরটি এই রাতের অতিথির জন্য ছেড়ে দেবে। সে অন্য কোথাও শুয়ে থাকবে।
কিন্তু এই অজানা মেয়েটির শারীরিক এবং মানসিক সৌন্দর্য, সে এত মোহিত হয়ে আছে যে সে সেখান থেকে অন্য কোথাও যেতে পারবে না। মনে হলো কেউ যেন তাকে সম্পূর্ণভাবে সম্মিত করেছে। কথাটা হারিয়ে গেছে, এমনকি এক মুহূর্ত অন্য কোথাও যাবার কথা সে ভাবতেও পারছে না। এবার মেয়েটির কথা কিছু বলা দরকার। মেয়েটি কিন্তু গিলোটিন সম্পর্কে কোনো কথা বলছে না। মনে হয় তার দুঃখ, জ্বালা, যন্ত্রণার কিছুটা উপশম হয়েছে। আসলে এই যুবকটি সম্পর্কে এসে সে বোধহয় একটু আশ্বস্ত হয়েছে। ধীরে ধীরে তার হৃদয়ের রোম বা মোম গলতে শুরু করেছে। যুবকটি সম্পর্কে সে অনেক কিছু জানতে আগ্রহী হয়েছে। তারা একে অন্যকে বোঝাবার চেষ্টা করেছে। এখন এ সময় এগিয়ে গেলে উল্ফ ব্যঙ্গ ভালোভাবে তাকায় মেয়েটির দিকে। এবার ধীরে ধীরে সে মেয়েটিকে বলল তার স্বপ্নের কাহিনী। কিভাবে এই মেয়েটি ইতিমধ্যেই তার হৃদয় বরণ করেছে। বরণই শুধু করেনি, তার হৃদয় হরণও করেছে। সেই অবিশ্বাস্য ইতিহাস। ছেলেটির বলার মধ্যে এমন এক আন্তরিকতা ছিল, মেয়েটি অবাক হলো। আরও কাছে আসার চেষ্টা করলো সে। কাছে আসতেই পোগাডো আরতিতে ভরে উঠল তার সমস্ত হৃদয়। আসলে এই ঘটনার অন্তরালে বিশ্বাস অথবা তর্কের কোনো স্থান নেই। এখানে যা কিছু ঘটেছে তাকে আমরা এক অলৌকিক অভিপ্রায় বলতে পারি। এক সময় পৃথিবীতে এমন অনেক কষ্ট কল্পনার জন্ম হয়েছে, পরবর্তীকালে আমরা এসব কুসংস্কার দূরে সরিয়ে দিয়েছি। কিন্তু এখনও পৃথিবীতে উল্ফ গ্যাংয়ের মতো কিছু মানুষ বেঁচে কিন্তু আছে, যারা মধ্যযুগীয় কষ্ট কল্পনাগুলোকে বাঁচিয়ে রেখেছে। অনেক কষ্টে সাহস সঞ্চয় করে জার্মান দেশীয় যুবকটি বলল, আমরা কেন আলাদা থাকব? আমাদের হৃদয় এক হয়ে গেছে। আমরা কেন পৃথিবীর বুকে একসঙ্গে বেঁচে থাকব না? আমাদের দুটি আত্মা কি কখনো এক হতে পারবে না? এই কথাগুলো মেয়েটির মধ্যে কি প্রতিক্রিয়া সৃষ্টি করল। ছেলেটি তখনও উন্মাদের মতো বলে চলেছে, তোমার কোন বাড়ি? তোমার কি কোনো বাড়ি নেই, কোনো পরিমাণ নেই? আমার সব কিছু কি আমি তোমাকে সমর্পণ করব? তুমি নিজেকে আমার প্রতি নিবেদন করো না। কথা দিচ্ছি আমি সারা জীবন এমনভাবেই তোমার জন্য বেঁচে থাকব। এই প্রথম এই অজানা মেয়েটি একটু হাসল। বিষণ্ণতা ঝরে পড়েছে এই হাসির মধ্যে। সে বলল, চিরদিনের জন্য? উল্ফ গ্যাং আবার বলল, হ্যাঁ, চিরদিনের জন্য। এবার মেয়েটি হাত তালি দিল। খুশি ছড়িয়ে পড়েছে তার সমস্ত তনুবাহের। সে বলল, তাহলে আমি তোমার ফিসফিস কণ্ঠস্বরে আসছে এলো। আলিঙ্গনে আবদ্ধ হলো দুই তরুণ তরুণী। পরদিন সকাল হলো। যেন সদ্য বিবাহিত এই মেয়েটি তখনও ঘুমিয়ে আছে। এবার ছেলেটি বাইরে যেতে হবে, বড় অ্যাপার্টমেন্টের সন্ধান করতে হবে। বেরিয়ে গেল সে একরাশ খুশি নিয়ে। যখন সে ফিরে এলো, দেখলো তখনই সেই রাতের রহস্যময়ী নারীটি বিছানায় শুয়ে আছে। তবে মাথাটা অদ্ভুতভাবে ঝুলছে, এক হাত তার উপর স্থাপিত। ছেলেটি তাকে ডাকলো, কিন্তু কোনো উত্তর পেল না। এবার সামনে এগিয়ে এলো, তার হাতে হাত রাখলো। এ কি, হাত এত ঠান্ডা কেন? হৃদয়ে কোনো স্পন্দন নেই তার মানে? মুখের দিকে তাকালো না। মুখটি বিবর্ণ, রক্ত শূন্য এবং ফ্যাকাশে। সংক্ষেপে বলা যায়, এই নারী তখন মৃতদেহে পরিণত হয়েছে। ভীষণ ভয় পেল সে, চিৎকার করে ডাকলো সবাইকে। তার মনে নানা বিপরীত ধারণা অনুরণন হচ্ছে। পুলিশ এসে গেল। পুলিশের একজন তার ঘরে এসে বলল যে তিনি এই মৃতদেহের দিকে তাকালেন। তারপর চিৎকার করে বললেন, হায় ভগবান, এই মেয়েটি এখানে এলো কি করে? উল্ফ গ্যাং উদ্বিগ্ন স্বরে জানতে চাইল, স্যার, আপনি কি একে চেনেন? অফিসার বললেন, হ্যাঁ, গতকালই তাকে গিলোটিতে হত্যা করা হয়েছে। উনি এগিয়ে এলেন।
মৃতদেহের গলায় যে কালো কলারটি ছিল সেটি ধরে টান দিল। সঙ্গে সঙ্গে কর্তিত মুণ্ডটি মেঝেতে গড়িয়ে পড়ল। এবার বোধহয় উলফগ্যাংয়ের অবাক হবার পালা। তার মানে পিশাচ আমাকে ভর করেছিল, আমার সর্বত্র খেয়েছে এই ডাইনি সর্বনাশিনী। আমি চিরদিনের জন্য হেরে গেলাম। অনেকে ছেলেটিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কিছুই হলো না। চোখ বন্ধ করেই সেই রমণীর কথা মনে পড়ে যায় তার। আসলে একটি মৃতদেহ তখন তার সমস্ত সত্তাকে সম্পূর্ণভাবে আচ্ছন্ন করে আছে। শেষ পর্যন্ত ছেলেটির স্থান হলো এক উন্মাদ গারদে। এইভাবেই হলো বৃদ্ধ ভদ্রলোক তার গল্প শেষ করলেন। জিজ্ঞাসু চোখে আমি জানতে চাইলাম, স্যার সত্যি কি এটা বাস্তব ঘটনা? উনি জবাব দিলেন, হ্যাঁ, আমি প্যারিসের এক উন্মাদগারে ছেলেটিকে দেখেছি। নিজের মুখে সব কথা সে আমাকে বলেছে। এরপরে কি তাকে অবিশ্বাস করা যায়? আমার এই গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। এরপর তোমাদের আমি যে গল্পটা শোনাবো সেটা হলো সেই পাখিরা, অ্যালফ্রেড হিচকক। কিছুদিন আগে পর্যন্ত শরতের বাতাস বইছিল, আবহাওয়া ছিল নরম, নাতিশীতোষ্ণ। কিন্তু ৩রা ডিসেম্বর যেন মুহূর্তের মধ্যে আবহাওয়া তার পোশাক পরিবর্তন করল। শীত শুরু হলো। কিছুদিন আগে পর্যন্ত মাটি যেখানে ফেটেছে তখন সেখানে মাটি সরল। ন্যাট হকের যুদ্ধে আহত, তাই সে এখন পেনশনভোগী। সে ফার্মে কাজ করে সে সপ্তাহে ৩ দিন সে কাজ করে। ওরা তাকে যত সামান্য হালকা কাজই দেয়। সে বিবাহিত এবং জনক, কিন্তু সে একা থাকতে এবং একা কাজ করতেই ভালোবাসে। চাষের জমিকে সমুদ্র যেখানে দুদিক দিয়ে ঘিরে রেখেছে, সেই বদ্বীপের শেষ প্রান্তে বাঁধ তৈরি বা গেট মেরামতের কাজ পেলে সে সব থেকে বেশি খুশি হয়। কাজ করতে করতে যখন দুপুর হয় তখন সে কিছুক্ষণের জন্য তার কাজ থামিয়ে দেয়। সেই সময়টুকুতে সে স্ত্রীর হাতে সেঁকা মাংসের পিঠে খায় আর পাথরের ধারে বসে মুগ্ধ হয়ে পাখি দেখে। শরতের পাখিরা ঝাঁকে ঝাঁকে বদ্বীপে উড়ে আসে। ওরা সারাদিন চঞ্চল অসহায় গতিতে নিজেদের ক্লান্ত করে রাখে। ওদের দুর্বার গতি কখনো আকাশের বুকে, কখনো সদ্য চষা উর্বর জমির শস্যের সন্ধানে। ওরা যখন সেই শস্যদানা খায় তখন দেখে মনে হয় ওদের যেন সত্যি কোনো খিদে নেই, আবার কোনো বাসনাও নেই। এই যেন এক নিয়ম তাই পালন করছে। কিছুক্ষণের মধ্যেই অবাধ্য চঞ্চল পাখির দল আবার আকাশে উড়ে যায়। উঠতে উঠতে ওরা চিৎকার করে, একে অন্যকে ডাকে, গান গায়, শীষ দেয়। তারপর শান্ত সমুদ্রের জল স্পর্শ করে আবার তীর ছেড়ে শূন্যে উড়ে যায়। ওরা সেই সর্বদাই অতি ব্যস্ত। কেন যে ওদের এত ব্যস্ততা, দ্রুততা, কী যে উদ্দেশ্য? শরতের চঞ্চলতার প্রেরণা, অসন্তোষ ও বিষাদ যেন ওদের মনোমুগ্ধ করে রেখেছে। শীত যতক্ষণ না সেজেগুজে আসছে ততক্ষণ ওদের চঞ্চলতা থামবে না। ন্যাট ওদের দেখে আরও কত অপমান ভাবে, আপন মনে অনেক কিছু ভাবে। সে ভাবে ওরাই বোধ হয় আগে খবর পায়, কোনো কিছুর খবর তারা আগেই পেয়ে যায়। তারাও আকাশে উঠতে জানে। শরৎ চলে যাচ্ছে, শীত আসছে, সাবধান হও। কখন শীত আসে, কখন শীত শুরু হয়, ওদের কি কি প্রিয়, কি কি অপ্রিয়, সব তারা আগে জানতে পারে। এই দারুণ বরফ জমা শীতে অনেক পাখি মারাও যায়। মৃত্যুর ভয়ে জীবৎকালে যেমন অনেক মানুষ ভয়ে মরে, সেই রকমের শীতের পাখিরাও যেন ভীত। ওদের মৃত্যুদিন আসছে। নাট্যের মনে হয় এবছরের হেমন্ত পাখিরা বেশি চঞ্চল। যেহেতু দিন শান্ত, ওদের চাঞ্চল্য আরও বেশি চোখে পড়ে। মিস্টার টিগারের ট্র্যাক্টরটা পশ্চিমের পাহাড়ি রাস্তা ধরে এক নাগাড়ে উঠতে আর নামছে। ন্যাট বসে বসে দেখে আর ভাবে,
ট্রাকের চালক যেন ওই উড়ন্ত পাখিদের চিৎকারে ঢাকা পড়ে গেছে। সারা দিনের কাজের পর টিগারের সঙ্গে দেখা হলে ন্যাট তার মনের কথা বলে। ট্রিগ বলেন তারও মনে হচ্ছে এবছরের পাখিরা সংখ্যা খুব বেশি, তবু তাড়াতাড়ি এবার শীত পড়বে, তাই পাখিগুলো এত চঞ্চল। অবশেষে ফার্মের মালিকের কথাটাই ঠিক হলো, রাতের মধ্যেই আবহাওয়া বদলে গেল। নাট্যের ককটেজের শোবার ঘর পূর্বমুখে, তাই রাত 2টোর সময় যখন তার ঘুম ভাঙল, সে শুতে পেল শুকনো ঠান্ডা পূর্ব হাওয়ার শব্দ, ফাঁকা চিমনির শব্দ, ছাদের আলগা স্লেটগুলো যেন নড়ে নড়ে উঠছে। দূর থেকে উপসাগরের বুকে জলের গর্জন শোনা যাচ্ছে। ন্যাট দেখে স্ত্রী বেহুশ হয়ে ঘুমোচ্ছে। সে কম্বলটিকে আরও জড়িয়ে নিয়ে স্ত্রীর পিঠ ঘেঁষে শোয়। তারপর হঠাৎ বাইরে থেকে কে যেন তার জানলা ঠক 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 আওয়াজ করে। ন্যাট অত্যন্ত বিরক্ত হয়ে বিছানা ছেড়ে উঠে জানলা খোলে। সঙ্গে সঙ্গে কি যেন একটা তার হাতের চামড়া ছিঁড়ে ঘরে ঘরে মধ্যে ঘুরে ঢুকে পড়ে। হ্যাঁ, পাখির ঝাপটা। ছাদের উপর দিয়ে পাখিরা কটেজের পিছনে উড়ে যায়। কী জাতের পাখি ঠিক বোঝা গেল না, খুব ঝোড়ো হাওয়ার ঝাপটা মনে হয়। জানলার কাছে আশ্রয় নিয়েছিল। ন্যাট আবার জানলা বন্ধ করে শুতে গেল। সে ছয়ে যাওয়া হাতের জানলাটার জিভ ঠেকায়, রক্ত বার করে দিয়েছে। ন্যাট আবার ঘুমোবার চেষ্টা করে, আবার একইভাবে আরও জোরে আঘাত করে, আরও জোরে আওয়াজ করে, যেন আকুল আর্তনাদ। খুলে দিতেই হবে। এবারে তার স্ত্রীর ঘুম ভেঙে যায়। সে উঠে বলে, ন্যাট দেখো না জানলাটায় কিসের শব্দ হচ্ছে, কিসের শব্দ হচ্ছে আর কেনই বা শব্দটা হচ্ছে। ন্যাট উত্তর দেয়, দেখছি একটা পাখি ভিতরে ঢুকতে চাইছে, তাড়িয়ে দাও। এইভাবে শব্দ হলে আমার ঘুম আসে না। ন্যাট আবার উঠে জানলা খোলে। এবার একটা নয়, যেন 8 ডজন পাখি। পাখিগুলো সোজা যেন ন্যাটের মুখের কাছে এসে ধাক্কা মারে। ন্যাট চিৎকার করে হাত ছড়ে ওদের দিকে, জানলা চেপে বন্ধ করে দেয়। পাখিগুলো সব আলাদা আলাদা হয়ে যায়, আলাদা আলাদা হয়ে চারদিকে ছোটে, ছাদের উপর উড়ে গিয়ে বসে। ন্যাট শুতে যাবে এমন সময় পাশে ছেলে মেয়েদের ঘর থেকে আর্তনাদ, ভয়ঙ্কর চিৎকার সে শুনতে পায়। চমকে দৌড়ে দাঁড়িয়ে পড়ে, ছুটে ওদের ঘরে যায়। দেখে জানলা খোলা, পাখিগুলো ঢুকে ছাদের দেওয়ালে ঘরের সর্বত্র উড়ছে আর ধাক্কা খেয়ে বিছানায় বাচ্চাদের গায়ে পড়ছে। ন্যাট বাচ্চাদের অভয় দিয়ে বলে ওঠে, ভয় নেই, ভয় নেই, তোমাদের আমি এখানে আছি। বাচ্চারা চিৎকার করে লাফ দিয়ে বিছানা থেকে নেমে ওকে জড়িয়ে ধরে। অন্ধকারে পাখির ডানা ওঠে নামে, ন্যাটের দিকে আসে। পাশের ঘর থেকে ও স্ত্রী জিজ্ঞাসা করে, ন্যাট কি হলো? ন্যাট খুব তাড়াতাড়ি প্যাসেজের দরজা খুলে বাচ্চাদের বার করে দিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। তারপর একলাই অন্ধকার ঘরে পাখিদের সঙ্গে লড়াই করতে থাকে। কম্বলটাকে ঘাড় থেকে তুলে নিয়ে চতুর্দিকে ঘোরাতে থাকে। কম্বলের গায়ে পাখির ধাক্কা মারার শব্দ শোনা যায়। বুঝতে পারা যায় পাখিরা ছোট্ট শরীরটা ছিটকে কোথায় পড়ল। তবু পাখিগুলো হার মানে না, বারবার ন্যাটকে এসে আক্রমণ করে। শক্ত ঠোঁট দিয়ে ন্যাটের শরীরের সর্বত্র কাঁটার মতো দংশন করতে থাকে। কম্বলটা তার এখনো আত্মরক্ষার অস্ত্র, কিন্তু ন্যাট কম্বলটাকে এবার মাথায় জড়িয়ে নিয়ে তারপর কম্বলের খালি হাতে পাখিগুলোকে মারতে শুরু করে। সে দরজা পর্যন্ত গিয়ে দরজা খুলেই পাখিগুলোকে ও ঘরে গিয়ে ঢুকবে ন্যাটের খেয়াল নেই। সে অন্ধকারে ততক্ষণ পর্যন্ত পাখিদের সঙ্গে লড়ছে। এরপর এক সময় তার পাশের ডানার শব্দ থেমে যায়। ক্রমশের সম্বরের আড়ালে বুঝতে পারে অন্ধকারে আলো জ্বলছে। দূরের বেডরুম থেকে একটা অশান্ত বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে। আস্তে আস্তে সে মাথার থেকে কম্বলটা খুলে দেখতে পায় প্রথম প্রভাতের ঠান্ডা ধূসর আলো ফুটেছে বলেই খোলা জানলা দিয়ে জীবন্ত পাখিরা পালিয়েছে। আর মরা পাখিগুলো ঘরের চারিদিকে ছড়িয়ে পড়ে আছে।
ক্লান্ত শান্ত ন্যাট খোলা যেই জানলাটা সেটার দিকে ধরে দাঁড়িয়ে আছে, দূরে বাগান ও মাঠের দিকে তাকিয়ে। কনকনে ঠান্ডা বাতাস ভেসে আসছে, কুয়াশার জন্য মাটি শক্ত ও কালো হয়ে আছে। জোয়ারের টানে অশান্ত সমুদ্রে সাদা ফেনা ঢেউ ভাসছে, পাখিগুলো তার চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না। দরজা জানলা বন্ধ করে ন্যাট নিজের বেডরুমে ফিরে আসে। ন্যাটের স্ত্রী ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে বিছানায় বসে, তার মুখে ব্যান্ডেজ বাঁধা। একটা বাচ্চা পাশে ঘুমোচ্ছে, ওর চোখের কোণে রক্ত ছিল, কে যেন কেটে দিয়েছে। জিন বলছিল পাখিগুলো ঠুকরে দিয়েছে। আতঙ্কিত মুখে ন্যাটের স্ত্রী তাকিয়ে দেখছে। ন্যাটও এই কয়েক ঘন্টার ঘটনায় আতঙ্কিত, কিন্তু সে তার স্ত্রীকে বুঝতে দিতে চায় না। এই পাখিগুলো স্থানীয় পাখি নয়, খুব ঠান্ডা পড়েছে, তাই উত্তরে দেশান্তরী পাখিগুলো এদিকে উড়ে এসেছে। কিন্তু ন্যাট, আবহাওয়া তো সবেমাত্র আজ রাতেই পরিবর্তন হলো। পাখিগুলো এর মধ্যে এত ক্ষুধার্ত হবে কেন? এখনও মাঠে ওদের যথেষ্ট খাবার আছে। ওরা পরস্পরের দিকে সোজাভাবে চেয়ে থাকে। বাচ্চাগুলোর ঘুম ভেঙেছে। জিন কথা বলে চলেছে, ছোট্ট জনি কাঁদছে। ন্যাট ওদের জন্য ব্রেকফাস্ট তৈরি করতে যায়। জিন তাকে বলে, বাবা, তুমি পাখিগুলোকে তাড়িয়ে দিয়েছো তো? হ্যাঁ, ওরা পূব আকাশে এসেছিল, পূবের হাওয়া এসেছিল, আবার চলে গেছে। আবার যেন না আসে বাবা, আমি তোমাকে বাসে উঠিয়ে দিয়ে আসবো। জিন গত রাতে ঘটনা ভুলে গেছে। মেয়েটা নাচতে নাচতে উড়ন্ত পাখাগুলোর পেছনে পেছনে ছুটতে লাগলো। মুখটা তার গোলাপি হয়ে গেছে। রাস্তার ধারে গাছের সারির দিকে ন্যাট চেয়ে আছে। সেখানে জ্যাক পাখির জটলা করে। এখনও একটাও পাখি কিন্তু এখানে নাই। পাহাড়ি উতরাই বেয়ে স্কুলের বাস নেমে আসে। ন্যাট মেয়েকে বাসে তুলে দিয়ে নিজে ফার্মে ফিরে যায়। আজ ন্যাটের কাজের দিন নয়, কিন্তু সব ঠিক আছে কিনা তাই দেখার জন্য সে নিশ্চিন্ত হতে চায় যে সব ঠিকঠাক আছে কিনা। সে ফার্মের পিছনে দরজা দিয়ে ঢোকে। ফার্মের মালিক মিস্টার ট্রিগারের বউ মোটাসোটা, বেশ হাসি খুশি। সে গান গাইছে, সেই সঙ্গে রেডিওর বাজনা একদম মিলেমিশে যাচ্ছে। সেটা ন্যাট খুব ভালোভাবেই লক্ষ্য করছিল। হ্যালো মিস্টার হকেন, কোথা থেকে এত ঠান্ডা আসছে বলো তো? রাশিয়া, রেডিও বলছে মেরুবলয় থেকে হিমবাহ নামছে। আমরা সকালে রেডিও খুলিনি, কাল রাতে শুনেছি। ন্যাট থেমে যায়, কারণ দিনের আলোয় রাতের পাখির সঙ্গে লড়াইয়ের ঘটনা তার হাস্যকর বলে মনে হয়। তবু সে আবার ঘটনাটা বলে। মিসেস টিগারের মুখ দেখে মনে হচ্ছে সে ঘটনাটা বিশ্বাস করছে না। ভাবছে ন্যাট স্বপ্ন দেখেছে। সত্যিকার পাখি? হ্যাঁ মিসেস টিগ, বাচ্চাদের শোবার ঘরে 50টা পাখি মরে পড়ে আছে। এরা আমাকে প্রথমে আক্রমণ করে, ছোট জিনের চোখ ঠুকরে দিতে চেয়েছিল। আবহাওয়ার ব্যাপারে বেডরুমে ঢুকে পাখিগুলো ঘাবড়ে গিয়েছিল। মনে হয় মেরু অঞ্চল থেকে এসেছে, বিদেশি পাখি না, ওরা এখানকারই পাখি। এদের এই অঞ্চলে রোজই দেখা যায়। ন্যাট বাড়ি ফিরে মরা পাখিগুলোকে বস্তায় পুড়তে শুরু করলো। তারপর বাগানে বের হলো। বরফ এখনও পড়েনি, তবু এরই মধ্যে মাটি শক্ত জমাট। গত কয়েক ঘন্টা অন্য কোনো কিছুরই পরিবর্তন, সবাই যেন অস্বাভাবিক হয়ে আছে। উপসাগরের জলে সাদা ফেনা। পাখিগুলোকে সমুদ্রের তীরে বালিতে পুঁতে ফেলাই ভালো। সমুদ্রে এখন ভাটার টান, অসম্ভব জোরে বাতাস বইছে। পূর্ব দিক থেকে ঠিক সেই মুহূর্তে ঝোড়ো হাওয়ায় পাখিগুলো আবার উড়ে যায়। ন্যাট ভাবে জোয়ার এলে আবার ওরা ভেসে যাবে। সমুদ্রে জোয়ারের ওঠানামা সবটাই ফেনা। ঢেউগুলো উঠছে, আবার এঁকে বেঁকে ভেসে যাচ্ছে। হাঁটার সময় বলে অনেক দূর থেকে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে, তবে শব্দটা কিছুটা চাপা।
জোয়ারের মতো তীব্র কিন্তু নয়। ও আবার পাখিগুলোকে দেখল। সমুদ্রের উপর সমস্ত শকুন প্রথমে ঢেউয়ের ফেনা মনে হচ্ছিল। শয়ে শয়ে, হাজারে হাজারে অসংখ্য সমুদ্র শকুন ঢেউয়ের তালে তালে উঠছে, নামছে, ভাসছে, যেন প্রকাণ্ড একটা সৈন্যবাহিনী অপেক্ষা করছে। সকালে হোমল্যান্ডের থেকে রেডিওতে খবর প্রচারিত হলো। সারা দেশ থেকে ঘন্টায় ঘন্টায় খবর আসছে। অসংখ্য পাখি গ্রাম, শহর, মফস্বলের দেশগুলিতে ট্রাফিকের বাধার সৃষ্টি করেছে, ক্ষতি করছে। মেরু অঞ্চলে যে বায়ুপ্রবাহ, সেই বায়ুপ্রবাহতেই এই পাখিগুলির আগমন ঘটেছে। মুহূর্তে ব্রিটিশ দ্বীপপুঞ্জের উপর দিয়ে বয়ে যাচ্ছে। সেই প্রবাহে পাখির ঝাঁকে ঝাঁকে উত্তর থেকে দক্ষিণে উড়ে আসছে। সেই সময় দারুণ ক্ষুধার্ত পাখিরা মানুষকে আক্রমণ করছে। জানলা, দরজা, চিমনি দিয়ে পাখিরা যেন ভেতরে না ঢোকে। বাচ্চাদের নিরাপত্তা সম্পর্কে সাবধান হতে হবে। একটু পরে রেডিওতে আবার বিবৃতি প্রচারিত হবে। ন্যাট খবর শুনে উত্তেজিত হয়ে বলে ওঠে, ওই তো সকাল থেকে ভাবছি কি যেন একটা ঘটছে। একটু আগে সমুদ্রের দিকে তাকিয়ে দেখি হাজার হাজার সমুদ্র শকুন ঢেউয়ের উপর ভাসছে, অপেক্ষা করছে। ন্যাট, ওরা কিসের জন্য অপেক্ষা করছে তা জানি না। ন্যাট হাতুড়ি ইত্যাদি রাখার ডয়ারটা খুলছে। ও স্ত্রী বলে ওঠে, ন্যাট কী করছো? ওই যে রেডিওতে বলল ওদের কথা মতো জানলা, চিমনি সুরক্ষিত করার ব্যবস্থা করতে। ন্যাট সারা সকাল ধরে কাঠ দিয়ে বেডরুমের জানলা, দরজা, চিমনি, তালা আটকাবার ব্যবস্থা করছে। রেডিওতে দুপুরের খবর বলা হচ্ছে। সর্বত্র ঝাঁকে ঝাঁকে পাখির দল জীবনযাত্রা ব্যাহত করছে। জীবনযাত্রা হয়ে উঠেছে একদম উদ্বিগ্ন, বিধ্বস্ত। আজ সকালে লন্ডনের বাড়িতে জানলার ছাদের চিমনিতে ঘন কালো মেঘের মতো পাখির ঝাঁক এসে বসে। বেশিরভাগই ব্ল্যাকবার্ড, থ্রাস ও চড়ুই, মফস্বল এলাকার পায়রা, সাংলি ও টেমস নদীর কালো মাথা গার্ড। এই অস্বাভাবিক দৃশ্য দেখতে বহু রাস্তায় ট্রাফিক চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে। দোকানে, অফিসে কাজ বন্ধ হয়ে যায়। আর ফুটপাতে দলে দলে লোক দাঁড়িয়ে এই পাখির ঝাঁকে ঝাঁকে দৃশ্য দেখছে। খবর শুনতে শুনতে ন্যাটের বউ মন্তব্য করে, ওদের উচিত সেনাবাহিনী নামিয়ে গুলি করে মারা। ন্যাট উত্তর দেয়, হ্যাঁ, চেষ্টা করলেই পারে, কিন্তু সম্ভব হবে কি? কিন্তু কিছু একটা করা তো দরকার। ন্যাট খুব ভালো করে জানে লন্ডন বা বড় শহরগুলোতে কর্তৃপক্ষ যাই করুক, 30 মাইল দূরের এই অঞ্চলে বিশেষ কোনো লাভ কিন্তু হবে না। সে জিজ্ঞাসা করে, আচ্ছা বলো তো, বাড়িতে কতদিনের খাবার মজুত আছে? 2-1 দিনের মতো। কাল বাজার করার দিন। কসাই মাংস আনবে। ন্যাট রান্নাঘরের জানলার কাঠের বোর্ড দিয়ে বন্ধ করছে। মোমবাতি কম আছে, মোমবাতি জোগাড় করতে হবে। রাতে তাড়াতাড়ি শুতে হবে। যদি ন্যাট পেছনের দরজা দিয়ে বাগানে বের হয়, সমুদ্রের দিকে তাকিয়ে থাকে। সারাদিন ওদের দেখা নেয়। এখন মাত্র 3টে বাজে, কিন্তু চারদিক অন্ধকার। এরই মধ্যে আকাশটা গুমোট ভারী হয়ে আছে, ভেজা নুনের মতো বিষণ্ণ বিবর্ণ। ন্যাট দেখছে সমুদ্রের উত্তাল তরঙ্গরাশি পাথরের বুক আছড়ে আছড়ে নিজেদের ভাঙছে। ন্যাট সমুদ্রের দিকে হাঁটতে থাকে। কিছুটা হেঁটে থেমে যায়। জোয়ার আসছে। সমুদ্র শকুনেরা হাজারে হাজারে পাখা ঝাপটে উড়ে উড়ে যাচ্ছে তাদের ভিড়ে আকাশটা যেন আরও বেশি কালো হয়ে গেল। পাখির দল নিঃশব্দে উড়ছে, নামছে, বসছে। ন্যাট তার কটেজের দিকে ছুটতে শুরু করলো। সে বলে স্ত্রীকে, আমি জিনতে আনতে যাচ্ছি। স্ত্রী তার বিবর্ণ মুখ দেখে হতবাক হয়ে জিজ্ঞাসা করে, কী ব্যাপার, তুমি এমন ফ্যাকাশে হয়ে গেছো কেন? ন্যাট শুধু বলে, জানি নে, ঘরে ভেতরে রেখো, দরজা বন্ধ করো, আলো জ্বালো, পর্দা টেনে দাও। সবে তো 3টে বাজে। ন্যাট বলে, কিচ্ছু মনে করো না, যা বলছি তাই করো। কোদাল হাতে নিয়ে গলি দিয়ে ন্যাট বাস স্টপের দিকে দৌড়ে গেল। সমস্ত শকুনেরা এখন আরও উপরে। তাদের বৃত্তকার আরও বড় হয়ে আকাশে ছড়িয়ে পড়েছে। 4টের আগে বাস আসবে না।
তবু ন্যাট অপেক্ষা না করে সে ছুটতে আরম্ভ করে। দূরে কাদামাটি পাহাড়, সাদা আকাশের ভারী বর্ণহীন পটভূমিতে দাঁড়িয়ে আছে। মনে হলো পাহাড়ের আড়াল থেকে কি যেন একটা কালো ঘূর্ণি উঠছে। প্রথমে ছায়া, তারপর মেঘ, সেগুলো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে উড়ে গেল। না, ওগুলো মেঘ নয়, পাখি। আকাশে পাখির ঝাঁক, ন্যাটের থেকে 2-3 ফুট উপরে। ওরা তীরের সন্ধানে উড়ে চলেছে। ওরা রুক, কাক, জ্যাক, কাইপাস, যেসব পাখি সচরাচর ছোট কীটপতঙ্গ শিকার করে, কিন্তু আজ এরা অন্য শিকারের সন্ধানে চলেছে। ন্যাট রাস্তায় টেলিফোন বক্স থেকে রিভলভার তুলে বলে, হাইওয়েতে চলো। হাইওয়েতে? বাস স্টপের পাশ থেকে বলছি। পাখিরা ঝাঁকে ঝাঁকে তীরের দিকে উড়ে চলেছে। রাশি রাশি সমুদ্র শকুন। অপর প্রান্ত থেকে ক্লান্ত নিরুত্তেজ গলায় উত্তর ভেসে আসে, ঠিক আছে, ঠিক জায়গায় খবর পৌঁছে দেবেন। হ্যাঁ হ্যাঁ। ক্লান্ত, অধৈর্য, গুরুত্বটা ওরা বুঝছে না। স্কুলের বাস পাহাড় বেয়ে নেমে আসে। জিন নামছে। সে জিজ্ঞাসা করে, বাবা, কোদালটা দিয়ে কি হবে? এমনি নিয়ে এলাম, বড্ড ঠান্ডা পড়েছে। ছুটতে বাড়ি চলো। ওই দেখো বাবা, সমুদ্র শকুন উঠছে। হ্যাঁ, তাড়াতাড়ি চলো। বাবা, ওই পাখির দল কোথায় যাচ্ছে? তীরের দিকে, যেখানে ঠান্ডা কম। বাবা, তুমি এত তাড়াতাড়ি ছুটো না, আমি তোমার সঙ্গে পারছি না। পাখিগুলো আমাদের এত কাছে আসছে কেন? ফার্মের মালিক মিস্টার ট্রিগ গাড়ি নিয়ে বেরিয়েছিলেন। ন্যাট ওর গাড়িতে জিনকে উঠিয়ে দেয়। মজাটা এবার জমেছে। দেখছো সমুদ্র শকুনের ঝাঁক? জিন আর আমি আজ পাখি শিকার করব। না জিন পাখি দেখে ভয় পাচ্ছে, ওকে বাড়ি পৌঁছতে দিন। বাড়ি চলে যায়। ট্রিগ কি পাগল? যেখানে মেঘের মতো পাখির ঝাঁক, সেখানে একটা বন্দুকই করবে? পাখিরা এবার ফার্মের দিকে উড়ে চলেছে। গাড়ি এবার ওর পাশে এসে থামে। ট্রিগ বলে, বাছা, তোমার বাড়িতে চলে গেছে। মনে হচ্ছে তোমার স্ত্রী ওর জন্য এতক্ষণ অপেক্ষা করছিল। কি ব্যাপার বলো তো? শহরে সবাই বলছে এটা রাশিয়ানের কাজ। রাশিয়ানরা পাখিদের উত্তেজিত করে তুলেছে। আপনি বোর্ড দিয়ে জানলা বন্ধ করেছেন? মাথা খারাপ হয়েছে নাকি তোমার? সময় কোথায়? সকালে এসো, কাল পাখির মাংস খাওয়াবো। কথা শেষ করে হাসতে হাসতে ট্রিগ গাড়ি নিয়ে চলে যায়। ন্যাট ছোট জঙ্গল পেরিয়ে, ম্যাট পেরিয়ে আরও একটু এগিয়েই তার মাথার উপরে পাখির ডানার শব্দ। কালো একটা শকুন থেকে পাক খেয়ে খেয়ে ওকে এসে আক্রমণ করে, কিন্তু পাখিরা লক্ষ্য থেমে যায়। এবার আরও অনেক বেশি উপরে ড্রাইভ খায়। এবার ওর পিছনে দুটো 7টা 1 ডজন শকুন। কোদালটা কোনো কাজে আসছে না, শুধু ভারী বোঝা। ন্যাট ওটাকে ফেলে দিয়ে 2 হাতে মাথা ঢেকে নিজের কটেজের দিকে ছুটতে শুরু করে। পাখিগুলো কিন্তু সাহস যেন বেড়েই চলেছে। ওর প্রাণের মায়া ত্যাগ করে বারবার আক্রমণ করে চলেছে, অভ্রান্ত হয়ে মাটিতে পড়ে মারা যাচ্ছে। মরা পাখিগুলো লাথি মেরে সরিয়ে ন্যাট পথ করে ছুটতে থাকে, বারবার হোঁচট খায়। ছুটতে ছুটতে একসময় সে কটেজের দরজায় গিয়ে পৌঁছায়। বন্ধ দরজায় রক্তাক্ত হাত দিয়ে জোরে জোরে ধাক্কা মেরে বলে, দরজা খোলো, দরজা খোলো, আমি ন্যাট। তারপর আকাশের দিকে তাকিয়ে দেখে ঠিক তার মাথার উপর একটা বিশাল গ্যানেট পাখি। সমুদ্র শকুনেরা হাওয়ার চক্কর খেতে খেতে সরে যায়। এখন মাথার উপরে কেবল একটা গ্যানেট ডাকছে। ডানা মুড়ে হঠাৎ গ্যানেট পাখিটা মাটিতে পড়ল। তখন সে বাড়ির ভিতরে তার বাড়ির দরজা বন্ধ করে দেয়। এবার ন্যাটের ক্ষত স্থানগুলো ব্যান্ডেজ করা হয়। হাতের পিছনের দিকটা বেশ গভীর ক্ষত। মাথায় টুপি না থাকলে মাথাটায় চোট খেত, আর গ্যানেট পাখিটা তার মাথার খুলি ফাটিয়ে দিতে পারত। বাচ্চাগুলো বাবার রক্তাক্ত হাত দেখে কাঁদছে। ও স্ত্রী বলল, ন্যাট, ওই পাখিটা কি করবে? ওরা আক্রমণ করবে, যে রাস্তায় বেরোবে তাকেই মারবে। জানারা ওরা চিমনি খোলা পেলেই বাড়ির ভেতরে ঢুকেও আক্রমণ করবে। সরকার কেন ফৌজ নামাচ্ছে না? মেশিন গান তো চালাচ্ছে না কেন? সময় পায়নি, কেউ তৈরি নয় তাই। আবার পাখির শব্দ শোনা যাচ্ছে। বন্ধ জানলার বাইরে পাখির ডানার ঝাপটা।
ভেতরে ঢোকার জন্য ব্যর্থ চেষ্টার শব্দ, মাঝে মাঝে কোনো মরা পাখি মাটিতে পড়ে যাওয়ার শব্দ। নেট চারিদিকে ভালো করে বন্ধ করেছে ব্যবস্থা। সে কাঠের বোর্ডের আশেপাশে টিন অথবা ধাতুর টুকরো হাতুড়ি মেরে পেরেক দিয়ে আটকেছে। পাখিদের ঠোঁটে ঠক ঠক শব্দ ছাপিয়ে তার কানে আসছে জানলার কাঁচ ভাঙার শব্দ। রেডিও খুলে শুধু নাচের বাজনার শব্দ। সন্ধ্যা 6টার সময় বিশেষ ঘোষণা। এবার ঘোষকের স্বর গম্ভীর। লন্ডন থেকে বলছি, আজ বিকেল 4টের সময় সারা দেশে এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। নাগরিকের জীবন ও সম্পত্তি নিরাপত্তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু সকলের মনে রাখা উচিত অদৃষ্টপূর্ব এবং অভাবনীয় যেসব বর্তমানে চলছে সমস্যার পরিপ্রেক্ষিতে এই সব ব্যবস্থা গ্রহণ করা সহজ কিন্তু নয়। প্রত্যেক বাড়ির মালিককে নিজেদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে নিজেদেরকেই। সেখানে অনেক লোক একত্রিত হয়ে ফ্ল্যাট বা হোটেলে থাকে, তাদের সমবেতভাবে পাখির প্রবেশ ঠেকানোর ব্যবস্থা করতে হবে। প্রত্যেকটি লোকের আজ বাড়ির ভেতর থাকা দরকার। পাখিরা একসঙ্গে অসংখ্য মানুষ দেখলে আক্রমণ করছে। তারা এরই মধ্যে বাড়িগুলোর আক্রমণ করতে শুরু করে দিয়েছে, কিন্তু বাড়ির মালিক যদি ঠিক মতো ব্যবস্থা নেয় তাহলে ওদের বাড়ির মধ্যে ঢোকা সহজ হবে না। জনসাধারণকে সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে। অভাবনীয় পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি হওয়ার ফলে কাল সকাল 7টার আগে কোনো রেডিও স্টেশন থেকে কোনো প্রোগ্রাম প্রচার করা হবে না। গড সেভ দি কুইন বাজনাগুলি শুনিয়ে রেডিও থামল। ন্যাট তার স্ত্রীকে নৈজভোজের খাবার তৈরি করতে সাহায্য করে। সে শীষ দিতে দিতে সব কাজ করে, খুব হাসি মুখে স্বাভাবিকভাবে সব কাজ করে সে, যাতে স্ত্রী সন্তানেরা ঘাবড়ে না যায়। ছাদে পাখির ঝটপট ঝটপট শব্দ শোনা যায়। পাখির ঠোঁট ঠোকরাবার শব্দ শোনা যাচ্ছে। পাখিগুলো বুদ্ধিমান, জানলা দিয়ে ঢোকা শব্দ জানে ছাদে ছেড়ে। রাতে খাওয়া যখন সকলে শেষ হয়েছে ঠিক সেই সময় ন্যাট একটা পরিচিত শব্দ শুনতে পায়, প্লেনের শব্দ। 1বার 2বার 3বার প্লেন ওড়ার শব্দ আর শোনা যায় না। ওটা কিসের শব্দ হলো? ও স্ত্রী আতঙ্কিত হয়ে প্রশ্ন করে। জানি না, ন্যাট জানে ওটা প্লেন ভেঙে পড়ার শব্দ, তবু সে কিচ্ছু বলে না। কর্তৃপক্ষ খুব ঝুঁকি নিয়ে প্লেন পাঠিয়েছে, কিন্তু সেটা আত্মহত্যার নামান্তর হয়েছে। পাখিরা প্রোপেলার কিউ সিজেসে ঝাঁপিয়ে পড়ে মরছে। প্লেন তাদের কি করবে? এখন প্লেনের শব্দ বন্ধ, নৌবাহিনীর কমান্ডো নিস্তব্ধ। ন্যাট ভাবে শুধু শুধু জীবনের অপচয় ঘটানো ছাড়া আর কিছু নয়। এভাবে বেশি পাখি মারা যাবে না, কেবল খচ্চরই বড্ড বেশি হবে। খরচা এত বেশি হবে, পাখি কতটা ক্ষতি করতে পারবে? খাজনার থেকে বাজনা বেশি হবে। অবশ্য বিরক্ত দিয়ে কিছু হতে পারে, বিষাক্ত গ্যাস হয়তো ছুঁড়লে পরে কিছু হতে পারে, কিন্তু আবহাওয়ায় সেই গ্যাস তো ছড়িয়ে পড়বে। মার্ডার গ্যাস প্লে করলে পাখিরাই মরবেই, তবে তার আগে মানুষকে সাবধান করে দিতে হবে। যাক, দেশের সেরা বুদ্ধিজীবীরা আজ রাতে ব্যাপারটা নিয়ে কি ভাববে কে জানে। জানলার পাখির শব্দ আর শোনা যাচ্ছে না। মনে হচ্ছে যুদ্ধ এবং বিরতি হয়েছে। ন্যাটের মনে পড়ে যায় আবার সমুদ্রে জোয়ার ভাটার কথা। সমুদ্রের স্রোত দিক বদলালেই পাখিদের যুদ্ধবিরতি, পূর্ব হাওয়া আর সমুদ্রের দিক বদল, এই দুটো নির্দেশ পাখিরা মেনে চলেছে। রাত এখন 8টা, যখন জোয়ার আসবে পাখিরা তখনই আক্রমণ করবে। সেই হিসাব মতো রাত 1:20 নাগাদ পাখিরা আবার ফিরে আসবে, কিন্তু তার স্ত্রী রাতে ন্যাটকে বাইরে যেতে দিতে রাজি নয়। আজ ফার্মে নিশ্চয়ই দুধ দেওয়া হয়নি, সবাই নিশ্চয়ই ঘরের ভেতরে। অবশ্য ওরা যদি কাঠের বোর্ড দিয়ে জানলা আটকাবার সময় পেয়ে থাকে। ন্যাট দরজা খুলে আস্তে আস্তে চোরের মতো বাইরে বেরিয়ে যায়। বাইরে জমাট কালো অন্ধকার, সমুদ্র থেকে কনকনে ঠান্ডা বাতাস ভেসে আসছে। সিঁড়িতে অজস্র মরা পাখি, যারা আত্মহত্যা করেছে, ড্রাইভ দিতে গিয়ে যাদের ঘাড় ভেঙেছে। জীবন্ত পাখিরা সমুদ্রে ভাটার টান আসার সঙ্গে সঙ্গে সমুদ্রে ফিরে গেছে। সমস্ত শকুন নিশ্চয়ই এখন সমুদ্রের উপরে ঘুরছে। দূর পাহাড়ের উপর ভেসে পড়া প্লেনটি উড়ছে। জানলার কার্নিশের ওপর মরা পাখিদের
তুলতে তুলতে বমি পাচ্ছে। জানলায় মরা পাখিদের এই ব্যারিকেড এমন কিছু নয়, তবুও এগুলোকে আগে না সরালে আক্রমণ করবে না। জানলার সব কাঁচই প্রায় ভাঙা। ভেতরে গিয়ে দরজা জানলা সব সাবধানে পরিষ্কার করে ন্যাট। বাচ্চারা সব ঘুমিয়ে পড়েছে। ন্যাটও 1 কাপ কোকো খেয়ে শুয়ে পড়ে। ঘুমের মধ্যে সে স্বপ্নে দেখে জ্বলন্ত প্লেন। পাখিরা আবার ফিরে এসেছে। তার বউ আর সহ্য করতে না পেরে ন্যাটের কাঁধ ঝাঁকিয়ে তাকে তুলে দেয়। এছাড়া কি যে একটা গন্ধ, কি যেন একটা পুড়ছে। তখনই ন্যাটের মনে পড়ে সেই বাকি কাজটা। ফায়ার প্লেসে আগুন জ্বালানো হয়নি। জ্বালানির অভাবে আগুন প্রায় নিভিয়ে এসেছে। এখন জানলার দরজা পাখির ঠোঁটের চেয়েও মারাত্মক হলো পাখির পোড়া পালকের গন্ধ। পাখিরা চিমনি বেয়ে নেমে আসছে। নিবন্ত আগুনের উপরে কাঠ জড়ো করে কেরোসিন তেল ঢেলে দেয় ন্যাট। আগুনের শিখা ঝলসে ওঠে, তাতে পাখির শরীরগুলো ঝলসে যায়। ছেলেমেয়েরা উঠে পড়ে। জিন জানতে চাইছে কি হয়েছে। চিমনি থেকে মরা পাখিগুলো সরিয়ে দিচ্ছে ন্যাট। আগুন দেখে চিমনির উপর থেকে পাখিরা পালাবে, কিন্তু বিপদ হলো চিমনির দিকটা আধপোড়া পাখিতে ঠাসা। আধপোড়া পাখি ওর মধ্যে সম্পূর্ণ ঢুকে এসেছে। বাইরের পাখিগুলো যা খুশি করে করুক, আগুন থেকে জ্বলন্ত মরা পাখিগুলোকে টেনে টেনে সরাচ্ছে ন্যাট। চিমনিতে আগুন ধরে না গেলে ওরা সুবিধা করতে পারছে না। রান্নাঘরের ঘড়িতে তখন 3টে বাজে। এখনো 4 ঘন্টা পাখিরা আক্রমণ চালাবে। কাল 7:30টার সময় সকাল যখন ভাটার টান আসবে, তখন ওরা আবার যুদ্ধবিরতি জানাবে। তখন ফার্ম থেকে জ্বালানি কাঠ আনতে হবে। এক হাতে স্ত্রী, অন্য হাতে মেয়েকে জড়িয়ে ছোট্ট জনিকে কোলে নিয়ে ভাবছে ন্যাট জানলার কাঠে পাখিরা আরও জোরে শব্দ করে চলেছে। এটা কোন জাতের পাখি? কাঠঠোকরা নাকি স্বর হালকা, আরও ঠোঁট শক্ত? বেশিক্ষণ এভাবে চললে কাঁচের মতো কাঠও ভেঙে যাবে। বোধহয় বাজ পাখি। তবে সমুদ্র শকুনের পরিবর্তে বাজ পাখিরা এলো। বাজ পাখি শকুন শেষ কোথায়? নাট্য শিকারের পাখিদের কথা ভুলেই গিয়েছি। সে নানা চিন্তা করে চলেছে। ছেলেদের বেডরুমে পাখির সংখ্যা আরও 3 ঘন্টা। পাখিরা এখানে ঢুকে পড়েছে। ঘড়ির কাঁটা যেন আজ বড্ড আস্তে ঘুরছে। সমুদ্রে জোয়ার যাবে, ভাটার টান আসবে, তবে পাখিরা পালাবে। সারাদিন এক নাগাড়ে হাওয়া, বিশ্রাম বা খাদ্য ছাড়া আরও যুদ্ধ চালাতে পারে না। ঘর শব্দ। কিসের ওটা শব্দ? রেডিও। 7টা বাজলো, কোনো খবর নেই কেন? 7:15। রেডিওতে কিচ্ছু শোনা যায় না, কেবল ঘর 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 শব্দ। 8টা বাজে। ব্যাটারি ফুরোতে কত দেরা কে জানে। পাখিদের শব্দ কমে আসছে। নিশ্চয়ই এতক্ষণে সমুদ্রে ভাটার টান। শুধু হাওয়ার শব্দ আর রেডিও সেই একই শব্দ। ন্যাট রেডিও বন্ধ করে বাইরে যায়। এখন 6 ঘন্টা যুদ্ধবিরতি। খাবার, আলো আর জ্বালানি চাই। সমুদ্র শকুনেরা সমুদ্রে ফিরে গেছে, কিন্তু গাছের ডালে, গাছের বাগানে সারি সারি পাখি নিশ্চয়ই অপেক্ষা করছে। ওরা স্থলের পাখি। ন্যাটের স্ত্রী একলা ঘরে থাকতে চায়নি। সিঁড়ি থেকে নেমে মরা পাখিদের স্তূপাকৃত মৃতদেহ সরিয়ে প্যারান্টুলারে জনিকে বসিয়ে জিনের হাত ধরে বউয়ের সঙ্গে ন্যাট ফার্মের দিকে হাঁটতে শুরু করে। বাবা, ওই দেখো মাঠে পাখিরা বসে আছে, আমার ভয় করছে। ওরা এখন আমাদের কিছু করবে না। স্ত্রী বাইরে অপেক্ষা করতে বলে ন্যাট ফার্মের দিকে ভেতরে ঢোকে। গাড়ি দাঁড়িয়ে আছে। গরুর দুধ দেওয়া হয়নি। ভেড়াগুলো বেড়া ভেঙে ঘুরে বেড়াচ্ছে। বাড়ির প্রত্যেকটা দরজা ভিতর থেকে বন্ধ, প্রত্যেকটা জানলা বন্ধ। উঠানে পড়ে আছে মিস্টার গিটারের মৃতদেহটা। দেহের যেটুকু পাখিরা ছিঁড়ে খায়নি সেটুকু পড়ে আছে। পাশে ওর বন্দুকটা। ঘরের ভিতরে ফোনের রিসিভার হুঁক থেকে ঝুলছে। চারপাশে অনেক মরা সমুদ্র শকুন পড়ে আছে। ছোট্ট ছোট্ট জীবন্ত পাখির ঝাঁক গাছের ডাল ও ছাদের বসে দৃশ্যটা দেখছে। সিঁড়ি দিয়ে উপরে উঠতে গিয়ে ন্যাট হঠাৎ দেখে মিসেস টিগারের পা দুটো
বেডরুমের দরজা দিয়ে ঝুলছে। চারপাশে মরা শকুন, একটা ভাঙা ছাতা, বন্দুক বা ছাতা সবই বিফল। ওর স্ত্রী ন্যাটকে জিজ্ঞাসা করে টিগার কোথায়। মনে হলো পালিয়েছে। রুটি খাবার দরকার, জানলা সরাবার তক্তা, জ্বালানি কাঠ বাড়িতে ভরে বাস স্টপের দিকে যায় ন্যাট। টেলিফোন বন্ধ থেকে সে টেলিফোন করে। টেলিফোন বক্স থেকে টেলিফোন করার পর টেলিফোনে কোনো শব্দ নেই। উঁচু জায়গা, চারিদিকে চারপাশে তাকায় ন্যাট। মাইলের পর মাইল, কোনো জনমানবের চিহ্ন পর্যন্ত নেই। শুধু মাঠে সারি সারি পাখির ঝাঁক। ওরা সবাই যেন ঘুমোচ্ছে। সারা রাত ধরে ওরা খেয়েছে, তাই এখন নড়তে পারছে না। আকাশ বিবর্ণ ধূসর, গাছগুলো নুয়ে পড়েছে, পাখিরা নিশ্চল। এখনও তো সময় আছে। কর্তৃপক্ষ এখন প্লেন থেকে মাস্টার্ড গ্যাস ছড়িয়ে মারছে না কেন? ও স্ত্রী বলে। ন্যাট তাড়াতাড়ি গাড়ি চালায়। 2 নম্বর গেটের পাশে পোস্টম্যানের মৃতদেহ পড়ে আছে, জিন যেন দেখতে না পায়। ন্যাট কটেজে ফিরে বউকে খাবার তৈরি করতে বলে। প্রত্যেকটা জানলা, দরজা এবং রান্নাঘর ছাড়া ঘরের চিমনিতে কাঠের তক্তা লাগায়। মাঠে একটিও প্লেন নেই। ন্যাট মনে মনে কর্তৃপক্ষকে অভিশাপ দেয়। অপদার্থ কোথাকার। ন্যাটের যেন মনে হলো সমুদ্রের আড়ালে ধূসর মতো জাহাজ ও নৌবাহিনী। কিছু না কিছু জাহাজ না সমুদ্র শকুনে ঝাঁক উড়ে আসছে। হাওয়া ঘুরছে, সমুদ্রের আবার জোয়ার আসছে, পাখিরা আবার আক্রমণ করছে। দুপুর 2টো বাজে। দরজা বন্ধ করে ব্যারিকেড লাগায় ন্যাট। ন্যাটের স্ত্রী রেডিও প্রত্যেকটা স্টেশন ধরার চেষ্টা করে, কিন্তু না। ইউরোপে যেন মরে পড়ে আছে সবাই। তারপর আবার সেইভাবে একই কায়দায় পাখিরা আক্রমণ শুরু করলো। কটেজের ভেতরে খাবার আছে, পানীয় আছে, রান্নাঘরে চিমনিতে আগুন জ্বলছে। জোয়ারের সময় পাখিরা আক্রমণ করবে, ভাটার সময় যুদ্ধবিরতি। মাথা ঠান্ডা থাকলে এইভাবে দীর্ঘদিন বাঁচা যাবে। ন্যাট ভাবে কাল সকালে ফার্ম থেকে কাটা তার এনে জানলার বাইরে ব্যারিকেড করবে। ঘরের ভেতরে ইউরোপের একমাত্র জীবিত পুরুষ ন্যাট ও তার পরিবার। পাখিরা বাইরে থেকে অবিশ্রান্তভাবে ঠোকর দিয়ে চলেছে। ওদের মনে দীর্ঘদিনের কোনো ঘৃণ্য স্মৃতি জমে আছে। মানুষের অবহেলা, মানুষের জিজ্ঞাসা স্মৃতি। ওরা বোধহয় প্রতিশোধ চাইছে। কে জানে। ন্যাট তার মজুতের শেষ সিগারেটটা জ্বালায়। আমার গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। এখন আমি তোমাদের যে গল্পটা শোনাবো সেটা হলো এমন মেয়ে দেখাই যায় না, ডরোথি সেরাস। একদা এক তরুণ নামে রোম বেড়াতে গিয়েছিল। ছেলেটির নাম এখন আমরা জানি না। তার এই প্রথম রোমে আসা। পাড়াগাঁ থেকে আসছে সে, কিন্তু খুব তরুণ এবং সরল নয় ছেলেটি। কাজেই সে একথা ভেবেছে যে একটা মহা সুন্দর রাজধানী নগরী তার সামনে অন্য জায়গা থেকে অনেক বেশি করে সুন্দর। প্রতিশ্রুতির ডালি সাজিয়ে ধরেছে সে। ইতিমধ্যেই সে জেনে ফেলেছে যে জীবনটা হলো একটা প্রধানত ভ্রান্তি আর বিভ্রমে ভরা। জীবনে অনেক আশ্চর্যজনক ব্যাপার ঘটে ঠিকই, কিন্তু তার ক্ষতিপূরণ করার জন্যই বুঝি আসে নৈরাশ্য আর হতাশা। ছেলেটি জানে জীবনে হয়তো তার চেয়েও খারাপ গুণের আবির্ভাব হতে পারে। এমন সম্ভাবনা আছে যে কিছুতেই হয়তো ঘটল না। এক ব্যস্ত সমস্ত শহরে সেই সম্ভাবনাটাই বেশি। এই ব্যস্ত শহরে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। এমনকি সব কথা ভাবতে ভাবতে তরুণ এসে দাঁড়ালো স্পেনীয় সিঁড়িগুলোর উপরে। দেখতে লাগলো তার সামনে প্রসারিত মনোরম দৃশ্যগুলি। শুনতে লাগলো স্বয়ংকালীন যানবাহনের শব্দ। রোমের সোনালি প্রসদ রাস্তায় আলো জ্বলে উঠল। ঝকঝকে অটোমোবাইলগুলো ফোয়ারা পেরিয়ে নিঃশব্দে ছুটে চলেছিল। বাঁক নিশ্চল, আলোকোজ্জ্বল ভিয়ানারুদ্দত্তির দিকে। নীল লাল সাইনবোর্ডগুলো যেন অন্ধকারে আবহ করে তাদের ছুরি বিদ্ধ করছিল। বাসের হলুদ জানলাগুলো মানুষের মুখে ভিড়।
মানুষের যে যার কাজে যাচ্ছে। সন্ধ্যায় সবাই হাতের কাজ সেরেছে। কাজ নেই কেবল আমাদের এই তরুণের। না, সত্যি ওর এখন করার মতো কিছুই নেই। নিজেকে কেমন নিঃসঙ্গ মনে হচ্ছে ওর। হ্যাঁ, এ শহরে সে একা, নিঃসঙ্গ, কিন্তু সে অ্যাডভেঞ্চারাসের খোঁজে এসেছিল এখানে। অ্যাডভেঞ্চারাস পাওয়া তো যায়নি, বরং হয়তো আরও অনেক দূর থেকে দূরে চলে গেছে এই রোমাঞ্চ। এরকম মেজাজ কোনো কিছুরই প্রতিশ্রুতি দেয় না। সুতরাং তরুণ পিছন ফিরল, সিঁড়ি পেরিয়ে চমৎকার গির্জাটিকে পেরোলো। তারপর পাহাড় পথে সে চলল তার হোটেলের দিকে। সংকীর্ণ পথে দুধারে মদের দোকান আর খাবারের দোকানের ভিড়, কিন্তু ভিক্টোরি ও ভেনিতোর চওড়া পায়ে চলার পথগুলো কিন্তু বেশ সৌন্দর্যে ভরা, মোটেই কিন্তু ঘিঞ্জি নয়। গাছের ছায়ায় সে পথ উঠে গেছে বর্জিস উদ্যানের দিকে। রোমনগরীর উপরতলায় গণ্যমান্য ব্যক্তিরা সোনালি সন্ধ্যাকে পানীয় সহ উপভোগ করার জন্য এদিককার ফোয়ারাগুলিতে আসেন। সমস্ত ইউরোপের বোধ হয় এমন মনোরম, এত সুন্দর ক্যাফে আর কোথাও নেই। এদিকটাও ভীষণ, খুব ভিড়ও কম, প্রায় নির্জনই বলা যেতে পারে। সে পথে গেল না তরুণ। সে একটা পুরনো শান্ত নিস্তব্ধ পথ ধরে এগোলো। এ পথে পথচারীদের চলবার জন্য পেমেন্ট নেই, কোনো তাড়াহুড়ো নেই। পুরনো হলুদ রাস্তা বাড়িগুলোর মধ্যে দিয়ে চলতে চলতে পথটা যেন রোম নগরীতে এরকম মিশে গেছে। এরপর পথে চলতে চলতে মাঝে মাঝে বেশ মজা পাওয়া যাচ্ছিল। পথটা রোম নগরীতে গিয়ে মিশেছে। এরকম পথে সে খুব মজা পেতে পেতে যাচ্ছে। যেতে যেতে হয়তো আচম্বিতে দেখা যায় পথ হয়ে গেছে একটা সাধারণের ব্যবহারের জন্য চতুষ্কোণ প্রাঙ্গণের মতো, যেখানে রয়েছে ফোয়ারা, গির্জা। খুব সুন্দর জায়গাটা। অসুন্দর শুধু এই পথটা হঠাৎ যেন এসে পড়েছে সৌন্দর্য লোকে। ছেলেটি দেখল এ পথে সে আর একটি মেয়েও আছে, তাছাড়া আর কেউ নেই। মেয়েটি পাহাড়ের দিক থেকে নেমে আসছে, এগিয়ে আসছে। ওমা, তারই দিকে এগিয়ে আসছে। মেয়েটি আরও কাছে এলো। তরুণ দেখল তার পোশাক পরিচ্ছদ বেশ রুচিসম্মত। মেয়েটির দেহ ভঙ্গিমায় মধ্যে রয়েছে কেমন এক কোমল ল্যাটিন দীপ্ত। তার চলার ছন্দ অপূর্ব। এ ছন্দ মনে জাগিয়ে তোলে সম্ভ্রমবোধ। মেয়েটির মুখ অবগুণ্ঠনে ঢাকা, কিন্তু তা হলেও সে সুন্দরী নয় এমন কল্পনা করা কিন্তু অসম্ভব। এমনি করে নির্জন পথে মেয়েটির একমাত্র সহযাত্রী হয়ে উঠল সে। ওর এত কাছাকাছি চলার সুযোগ পেয়ে মোটির মনে এক চিত্রাভাবের সৃষ্টি হলো। একটু আগে সন্ধ্যাটা ছিল কেমন যেন রোমাঞ্চকরহীন, কিন্তু এখন কে বলবে রোমের সোনালি সন্ধ্যায় কোনো রোমাঞ্চ নেই? ওই এগিয়ে আসা অবগুণ্ঠনজনিত রহস্যময়িত অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ পূর্ত প্রতীক। কিন্তু সঙ্গে সঙ্গে কেমন একটা বিষণ্ণতাবোধ আচ্ছন্ন করে ফেলল সেই ছেলেটিকে। নিজেকে তার বড় ছোট লাগছিল, বড় তুচ্ছ মনে হলো বোধ করি করুণার পাত্র বলেও মনে হলো তাকে। চোখ নামিয়ে নিল ছেলেটা, কিন্তু নামাবার আগে চোরার দৃষ্টিতে মেয়েটির দিকে একবার তাকিয়ে নিতে ভুলল না সে। কিন্তু চোরার চাউনিতে যা দেখল তাতে কিন্তু মেয়েটি চমকে উঠল। সে থেমে গেল। সে এবার সোজা তাকালো মেয়েটির দিকে। না, কোনো ভুল নেই, কোনো ভুল সে করেনি। মেয়েটি হাসছে। এক সোনালি সন্ধ্যার নাম না জানা এক সুতনুকা অবগুণ্ঠনের অন্তরাল থেকে হাসি মুখে তাকিয়ে আছে এক তরুণের দিকে। একটু ইতস্তত করে মেয়েটি থেমে গেল। ছেলেটির মনে হলো এ সন্ধ্যায় আর বিষণ্ণতা
মনে হয় কেটে গেল। বিষণ্ণতা কি আর ফিরবে? না, রোমের এই সন্ধ্যায় হয়ে উঠল পরম রমণীয়, পরম পার্থিব। হঠাৎ একটা সম্ভাবনার কথা মনে হলো তরুণীর। কোনো খারাপ মেয়ে ছেলে নয় তো? শিকার ধরতে বেরিয়েছে নাকি? কিন্তু পর মুহূর্তে এই চিন্তাটা মন থেকে ঝেড়ে ফেলতে হলো তরুণকে। না না, এ মোটেই সেই জাতীয় মেয়ে নয়। সেরকম মেয়ে এমন হাসি হাসে না। ওর হাসি সহজ সরল মমতা মাখানো। বিস্মিত ছেলেটিকে আরও বিস্মিত করে মেয়েটি কথা বলল। আমি জানি আপনি আমাকে এমনিভাবে বলা কিন্তু আপনার উচিত নয়, কিন্তু আজকের সন্ধ্যাটা কি চমৎকার! এমন সোনালি সাঁঝ রোমান নগরীতে সহজলভ্য নয়। কিন্তু আমার মতো আপনিও মনে হয় নিঃসঙ্গ। মেয়েটি অপূর্ব সুন্দরী। ছেলেটি কোনো কথা বলতে পারল না, কিন্তু বর্তমান এক উল্লাস তাকে হাসবার শক্তি জোগাল। মেয়েটি বলতে লাগলো, ভাবছিলাম বোধ হয় আপনি একা, আমিও একা। এই চমৎকার স্বর্গ স্বর্ণ সন্ধ্যায় আমরা দুজনে খানিকটা বেরিয়ে আসতে পারি না? মেয়েটি কণ্ঠস্বরে একটু ইতস্তত ভাব মাঝখানে থাকলেও সে স্বরে অনুনয়ের লেশ মাত্রা ছিল না। প্রাথমিক বিস্ময়বোধ কাটবার পর ছেলেটি ততক্ষণে খানিকটা আত্মস্থ হয়ে উঠেছে। মেয়েটির দিকে তাকিয়ে সে বলল, নিশ্চয়ই নিশ্চয়ই, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? এখান থেকে কয়েক মিনিট হেঁটে গেলেই তো নেবি তো। মেয়েটি আবার হাসল, বলল, আমার বাড়ি তো এখানেই। নিঃশব্দে কয়েক পা হাঁটল ওরা দুজনে। এসে পড়ল একটা বাঁকের কাছে। একটু আগেই ছেলেটি এই বাঁকটা দেখিয়েছিল মেয়েটিকে। আরও একটু এগোনোর পর রাস্তার এক পাশে ছোট্ট বাড়িগুলো শেষ হয়ে গেল। শুরু হলো একটা বাগান, বাড়ির প্রাচীর, প্রাচীরের ওপাশে বাগান, তারপর একখানা চমৎকার সুন্দর বাড়ি। মেয়েটির মুখে এক অদ্ভুত পাণ্ডুর দীপ্ত। ওর স্বাস্থ্য সুন্দর ত্বক থেকে যেন বিচ্ছুরিত হচ্ছে এক অদৃশ্য বৈদ্যুতিক শক্তি। সে শক্তি আবির্ভাবে আকর্ষণ করে মানুষকে। ধূসর কিন্তু উজ্জ্বল দুটি চোখ, কালো ভুরু, কুচকুচে কালো চুল। বাগানের দরজার একটা তালা ঝুলছে। তালাতে চাবি লাগানো। মেয়েটি তালা খুলে গেল। সুন্দর সদর দরজার ভারী পাল্লা দুখানা। ওরা দুজন ভেতরে ঢুকলো। এত সুন্দর বাড়ি! ভেলভেটের উর্দি পরা একজন চাকর এসে ওদের অভ্যর্থনা করল। সে ওদের দুটিকে নিয়ে গেল চমৎকারভাবে সাজানো একখানা বড় ঘরে। সিলিং থেকে ঝুলছে দামি কাঁচের সুদৃশ্য দীপাধার। ঘরের সামনে সবুজ অঙ্গন, সেখানে ফোয়ারা, ফোয়ারার জল কণায় কণায় অঙ্গনের সবুজ ঘাস ভেজা ভেজা ভেসে বেড়াচ্ছে। বেয়ারা দুটি সুদৃশ্য পানপত্র এনে রাখল তাদের সামনে। পাত্রে ফেনিন পেয়ারা। পানীয়কে ঠান্ডা করা হয়েছে বরফ দিয়ে। রোমের সোনালি সন্ধ্যা শেষ হয়ে গেল। এখন কবঞ্চ রাত্রি। শীতল পানীয় ওদের দেহ মনকে ভরিয়ে দিয়েছে কানায় কানায় এক অদ্ভুত উল্লাসের উত্তাপে। সে উত্তাপ বুঝতেই পাচ্ছেন কীরকম, যেন সঞ্জীবিনী সুধা পান করে ওরা হয়ে উঠেছে আরও সতেজ, আরও সুন্দর, আরও প্রাণবন্ত, আরও চঞ্চল। তরুণটি কৌতূহলী দৃষ্টি দিয়ে মাঝে মাঝে তাকাচ্ছে তরুণীটির দিকে। আর মেয়েটি, সে তার দৃষ্টি, তার মুখের রহস্যময় হাসি আর চোখে সুষম ভাবভঙ্গি এবং আরও কারুকার্য দিয়ে যেন ঘনিষ্ঠতা, একান্ত অন্তরঙ্গতার জন্যই প্রলুব্ধ করতে চাইছিল তরুণকে। এক ঘনিষ্ঠতা, এক অন্তরঙ্গতার তাৎপর্য অনেকখানি। তরুণ ভাবল, এবার তাকে সতর্ক হতে হবে। আর নয়, এবার মেয়েটিকে ধন্যবাদ জানিয়ে সে এখান থেকে বিদায় নেবে।
কিন্তু সে পারবে কি বিদায় নিতে? সে কোনো বাধ্যতার মধ্যে পড়তে চায় না। এখানে থাকলে পরে আবার কোনো ব্যাপারে নিশ্চয়ই সে জড়িয়ে পড়তে হয় তাকে। কাজেই এখন বিদায় নেওয়া হচ্ছে সুবিধাজনক সুবিবেচনার কাজ। বোধ করি এই মুহূর্তে সব থেকে ভালো কাজ এটাই হবে, তার বিদায় নেওয়া। কিন্তু এ কাজে বাধা এলো মেয়েটির কাছ থেকে। প্রথমে সে হেসে তারপর বিষণ্ণ দৃষ্টিতে ছেলেটির মুখের দিকে তাকিয়ে বাধা দিল মেয়েটি। ছেলেটির বিচলিত এবং উদ্বিগ্ন হবার কোনো কারণ কিন্তু নেই। মেয়েটি জানে ওর কাছে হয়তো সমস্ত ব্যাপারটা অদ্ভুত বলে মনে হচ্ছে। এরকম অবস্থায় তা মনে হওয়াটা কিন্তু কোনো অস্বাভাবিক বা অসঙ্গত নয়, এটা সঙ্গত, এটা হতেই পারে। ছেলেটি হয়তো ভাবতে পারে ওকে আরও কিছুক্ষণ থাকতে বলার পিছনে হয়তো দ্বিতীয় কোনো উদ্দেশ্য আছে। দ্বিতীয় কোনো উদ্দেশ্য কি নাই? আমাদের পাঠকটা কি ভাবছে? আছে, কোনো গভীরতর উদ্দেশ্য নিশ্চয়ই আছে। আসল ব্যাপার হলো মেয়েটি নিঃসঙ্গ, তার মধ্যে রয়েছে একাকিত্বের বেদনাবোধ। রোমের সোনালি সন্ধ্যায় নির্জন পথে ছেলেটি হয়ে উঠেছে আকর্ষণীয়। তার একাকিত্ব কাটাবার একমাত্র অবলম্বন। যে মুহূর্তে ওদের দুজনে দেখা হয়েছিল সে মুহূর্তটার মধ্যেই হয়তো একটা জাদু ছিল। কি জাদু সে একটু পরেই বুঝতে পারবে। মেয়েটি আকৃষ্ট না হয়ে পারেনি। এরকম সম্পূর্ণ অপ্রত্যাশিত সাক্ষাৎকারের সম্ভাবনা যেন এক মিষ্টি মধুর স্বপ্ন। রাঢ় বাস্তবের আঘাতে বারবার মোহমুক্তি ঘটলেও এ মধুর স্বপ্নের রেশ একেবারে নিঃশেষিত হয়ে যায়নি। তরুণীটি মন থেকে বাস্তব নিষ্ঠুরভাবে হত্যা করতে সে প্রত্যাশাকে করে ফেলতে পারেনি রোমান্টিক মনকে। তরুণ মনস্থির করে ফেলল, তার মনে এলো গর্ব আর উল্লাসের জোয়ার। মেয়েটিকে সে বিশ্বাস করল, সম্পূর্ণভাবে বিশ্বাস করল। সে যেন হয়ে উঠল পরিপূর্ণা। মেয়েটি তাকে নৈশভোজের নিমন্ত্রণ করল। চাকরেরা খবর নিয়ে এলো চমৎকার খাবার, সেলফিশ, নখর পাখির মাংস, রসালো নরম ফল। খাওয়া শেষ হলো। দুজনে গিয়ে বসলো অঙ্গনের পাশে নরম সোফায়। জায়গাটা বেশ ঠান্ডা। বেয়ারা সুদৃশ্য পানপাত্রে নিয়ে এলো সুস্বাদু পানীয়। ওরা পান করলো সেই ফেনিন পানীয়। বেয়ারা চলে গেল। চারপাশে নেমে এলো নিস্তব্ধতা। রাত নিঝুম। ওরা দুজন ছাড়া কেউ নেই কোথাও। শুধু ওরা দুজন, এক তরুণ এক তরুণী। ওরা একে অন্যের বাহু ধরে বাঁধা পড়ল। নিঃশব্দ পদচরণ চলল বাড়ির ভিতরে। ওদের মধ্যে এখন গভীর নীরবতা। তরুণের হৃৎপিণ্ডটা ধক 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 করছে। নিজের কানেই সে শুনতে পাচ্ছে হৃদযন্ত্রের শব্দ। সে শব্দ বুঝি এই হলঘরখানার মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে। একখানা হলঘরের মধ্য দিয়ে যাচ্ছে ওরা দুজনে। ঘরের মাঝে মার্বেল পাথরে ঢাকা। নিজের বাহুমূল্য দিয়ে যেন মেয়েটির সমস্ত সত্তাকে অনুভব করছে ছেলেটি। ওর দেহ মনে উত্তেজনা শিহরণ। এ উত্তেজনা আসছে নিশ্চয়তা বোধ থেকে। কিসের নিশ্চয়তা? এমন মধুর মুহূর্তে, এমন সুন্দর রাতে কোনো ভুল ভ্রান্তি হতে পারে না। দুজনই নীরব, কথা বলবার কোনো প্রয়োজনীয়তা নেই। ওরা দুজনে একসঙ্গে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। তরুণীর শয়নকক্ষ। সুসজ্জিত বিছানার কাছে মেয়েটির একখানি ছবি। ছবির তরুণী স্বচ্ছ বসনা,
ওখানে এক টুকরো রোমান্টিক জগতের মধ্যে এসে ছেলেটি তার প্রেম নিবেদন করল। ওদের প্রেম হবে চিরন্তন, শাশ্বত। এ প্রেম হবে পূর্ণ, পরিপূর্ণ। কোনো ফাঁক, কোনো গলদ তার মধ্যে থাকবে না। না, তার মধ্যে কোনো কিচ্ছু থাকবে না। তাদের অপূর্ব সাক্ষাতের মতো তাদের অপূর্ণ প্রেম কাহিনীর উপকথায় পরিণত হবে। সেই উপকথা যুগ যুগ ধরে তরুণ তরুণী প্রেরণা দেবে তাদের প্রেমের। প্রতিদানে মৃদু হেসে মেয়েটি বলল তার ভালোবাসার কথা। ওদের ভালোবাসার মধ্যে আসবে না কোনো ভ্রান্তি, আসবে না দুজনের প্রেমের মধ্যে কোনো অন্তরায়। একে অন্যকে বিশ্বাস করবে পরিপূর্ণভাবে, কোনো ভুল বোঝাবুঝির অবকাশ থাকবে না। কোনো ভুল বোঝাবুঝির অবকাশ কোনো রকম আসবে না। ধীরে ধীরে মেয়েটি বিছানার উপকার দামি আবরণখানা টেনে নিল। ওরা দুজনে এবার এক শয্যায়। মেয়েটির পাশে শুয়ে আছে সেই তরুণটি, যা ওর নিঃসঙ্গ জীবনকে পরিপূর্ণ করে তুলে দিতে এসেছে। ওর ঠোঁট যখন মেয়েটি টুকটুকে অধর ওষ্ঠকে ছুঁই ছুঁই করছে, তখন হঠাৎ ছেলেটি চমকে উঠল। তরুণ ইতস্তত করতে লাগলো। এইরকম মিলনের মাঝে সে একটু অস্থির হয়ে উঠল। ভুল? হ্যাঁ, কোথাও একটা ভুল হচ্ছে। ভুলটা সে অনুভব করতে পারছে। তারপর ত্রুটিটা ওর নজরে এলো। কিছু একটা ত্রুটি তো এর মধ্যে আছে। কিন্তু এত সুন্দর বাড়ি, নিঃসঙ্গতাকে কাটাবার জন্য একটা রমণী, সুন্দরী, এরকম একটা রোমান্টিক মুহূর্ত, সুন্দর বিছানা, লাল টুকটুকে ওষ্ঠ, ভুলটা কোথায়? বিছানার পাশে শেড দেওয়া মৃদু কোমল আলো, কিন্তু ঘরের সিলিং থেকে ঝুলছে উজ্জ্বল বৈদ্যুতিক আলোর ঝাড়। ও আলোর সুইচটা দরজার পাশে। ছেলেটি মনে দ্বিধা, একটু সন্দেহের দোয়ালাই বুঝি দুলে উঠল তার মন। মেয়েটির চোখের পাতা তুলল, ছেলেটির দৃষ্টি অনুসরণ করে তাকালো, দেখল এবং সে সম্পূর্ণটাই বুঝতে পারল। ওর চোখ দুটি ঝকঝক করে উঠল। ছেলেটির দিকে তাকিয়ে ও নরম গলায় মৃদুস্বরে বলল, প্রিয়তম, কোনো চিন্তা করো না, তোমাকে ব্যস্ত হতে হবে না। তুমি যেমন আছো তেমনিই শুয়ে থাকো, আমি দেখছি। মেয়েটি হাত বাড়ালো, বিছানার ঘোর টোপ পেরিয়ে বিশাল হাতখানা এগোলো দরজার কাছে, আলোর সুইচের দিকে। লম্বা কার্পেট পেরিয়ে চলে গেল দানবীয় হাতখানা। বিরাট ঘরখানা ছায়া ঢেকে গেল। বিস্তারিত দৃষ্টিতে ছেলেটি দেখল মেয়েটির অমানসিক হাতের দানবীয় আঙুলগুলো পৌঁছালো দরজার কাছে। খুট করে শব্দ, আলো বন্ধ করে দিল রমণীয় নারী। এই গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের নিকট আত্মীয়র সঙ্গে এই গল্প শেয়ার করো, আর কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা ভূতে বিশ্বাস করো কি করো না, কিংবা তোমাদের জীবনে যদি কোনো রকম ভৌতিক ঘটনা ঘটে থাকে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আমি তোমাদের সে গল্প নিশ্চয়ই বলে শোনাবো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নমস্কার।